এবার এই মঞ্চটা আমার শুধু ভাই, আবার তোকে ডাকবো যখন দরকার হবে। ওই পিডিএফটাকে আপলোড করা আছে পেছনে ব্যাকে, লাস্ট পিডিএফটা, ওটা পরে এসে করে দিস। যদি আমার আজকে যদি অতদূর অবধি যেতে পারি, অনেক পড়ানোর ব্যাপার আছে। চলো তাহলে আজকে স্টার্ট করা যাক। হ্যাঁ, তো আজকে আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ডেটাবেস। তো আরেকবার আমরা ডেটাবেসের ডেফিনেশনটা দেখে নিই। ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে অর্গানাইজ ওয়েতে এবং সিস্টেমেটিক ওয়েতে যখন ডেটাগুলোকে কালেক্ট করা হয় এবং স্টোর করা হয় এবং সেটাকে আমরা ইলেকট্রনিক্যালি অ্যাক্সেস করতে পারছি। লাইক ধরো তুমি তোমার কলেজের স্টুডেন্ট একটা পোর্টাল, যেখানে গিয়ে তুমি কি করো, তোমার স্টুডেন্ট আইডি এবং তুমি তোমার নাম আর তোমার যদি একটা পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা দাও, ওকে? সেটা দিয়ে তুমি যখন লগ ইন করো তখন তুমি তোমার কলেজের বিভিন্ন ধরনের ইনফরমেশান, ডকুমেন্টস, ধরো ডিজিটাল লাইব্রেরি, তোমার কলেজে একটা ডিজিটাল লাইব্রেরি সিস্টেম তৈরি করা আছে, যেখানে কিনা তুমি কি করছো, যেখানে কিনা তুমি তোমার ওই পাসওয়ার্ড, স্টুডেন্ট আইডি যেটা কিনা ইউনিক, আগের দিনও বলেছি আমি, অর্ডার আইডি দিয়ে বুঝিয়েছিলাম, আর তুমি তোমার নাম দিচ্ছ। দেওয়ার ফলে তুমি লগ ইন করে ওখান থেকে তুমি ডিজিটালি কি করতে পারছো, তুমি কলেজের যত তোমার বইগুলো আছে, ইবুকস আছে, সেই ইবুকসগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারছো। তো তার জন্য আমার দরকার ডেটাবেস। কারণ ডেটাবেস কি করবে, আবারও বলছি, ডেটাবেস ওই সকল বইয়ের কপিগুলোকে কি করবে, সিস্টেমেটিক ওয়েতে সাজিয়ে রাখবে। তার ডেটাবেস লাইক আর লাইব্রেরি, আর ডেটাবেসকে যে কন্ট্রোল করছে সেটাই হচ্ছে কে, ওই যেই সফটওয়্যারটা তোদেরকে আমি দেখালাম অফলাইনে, যার দ্বারা আমি ডেটাবেসটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, যেমন লাইক আমরা যদি একটা ফিজিক্যাল একটা যদি এখন বলি তোর একটা লাইব্রেরি বলি, তা তুই যখন বই চাইতে যাবি লাইব্রেরিয়ানের কাছে, লাইব্রেরিয়ান তোকে বলে দেয় যে ওই নাম্বার রোয়ের ওই নম্বর ইসেতে বইটা আছে, তুমি যেটা চাইছো, তুই গিয়ে ওখান দিয়ে কালেক্ট করিস। তেমনভাবে তুই যখন ডিজিটালি কোনো বইকে, ইবুকসকে যখন কালেক্ট করতে চাইবি, তখন তো কেউ একজন ওইটাকে তোকে করে দিচ্ছে সেই ব্যাপারটা, তা সেইটাকে হ্যান্ডেল করার কাজ হচ্ছে ওই সফটওয়্যারটা, আর ডেটাবেসটা হচ্ছে এইটা, যে কিনা কালেকশন, ওই বইগুলোর কালেকশন রাখছে। কারণ তোরা লাইব্রেরিতে দেখবি যে প্রত্যেকটা বই, সায়েন্সের বই একদিকে থাকে, জার্নালগুলো একদিকে রাখা থাকে, সুন্দর করে থাকে না? তো সেইটাই বেসিক্যালি ডিজিটালি যখন সেই জিনিসটা হয় সেটাকেই আমরা ডেটাবেস বলি। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ কি না? যাতে কিনা ডেটাগুলোকে আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। এবার কথাটা হচ্ছে যেটা আমি তোদেরকে একটু আগে বলছিলাম, কি বলছিলাম, যে ডেটাকে যদি আমরা একটা স্প্রেডশিটেই আমরা যদি স্টোর করতে পারতাম, মানে এক্সেল শিটে তো ডেটাকে বানানো যায় তোরা জানিস, সেটাই যদি করতে পারতাম, বা টেক্সট ডকুমেন্ট যদি আমার কাছে রয়েছে, তাহলে আমি ডেটাবেস ইউজ করার দরকার কি? দেখ, ডেটা ক্যান বি স্টোর ইন আ স্প্রেডশিট অর এ টেক্সট ডকুমেন্ট দেন অ্যাজ ওয়েল অ্যাজ, সো হোয়াই উই নিড আ ডেটাবেস। কেন তাহলে ডেটাবেসের দরকার আছে? ডেটাবেসের দরকার এই কারণ ডেটাবেস তোমার ডেটা বা ইনফরমেশনগুলোকে এফিশিয়েন্ট ওয়েতে স্টোর করবে। ফার্স্ট লাইনটা বলছে যদি আমার কাছে স্প্রেডশিটের মধ্যে যদি আমি ডেটাকে স্টোর করতে পারি, আমি যদি একটা টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি ডেটা লিখতে পারি, মানে ধর লাইক একটা তুই খুললি একটা ওয়ার্ডের মধ্যে কোনো একটা ডকুমেন্ট লিখলি, তাহলে আমার ডেটাবেসের রিকোয়ারমেন্ট হলো কেন? আমি তো ওইভাবেও ডেটাকে স্টোর করতাম, তাহলে হলো কেন? ডেটাবেসের ইউজ এই কারণেই, কারণ ডেটাবেস ওই ইনফরমেশনগুলোকে সিস্টেমেটিক ওয়েতে এবং এফিশিয়েন্ট ওয়েতে স্টোর করতে পারবে, যেটা এই ফরম্যাটে করা সম্ভব ছিল না। এইগুলোতে তুই স্মলার নাম্বার অফ তুই মানে ডেটা নিয়ে কাজ করতে পারবি। যখন লার্জার সাইজ ডেটা হয়ে যাবে তখন তোর ম্যানেজ করা কিন্তু এক্সেল শিটের পক্ষেও ইম্পসিবল হয়ে যাবে। তার জন্য আমার একটা ডেটাবেস লাগবে, বুঝেছো? তারপর লেখা আছে, দেখ ডেটাবেস, আমি যেই কথাটা বললাম সেটাই লেখা আছে, দেখ ডেটাবেসেস ক্যান হ্যান্ডেল ভলিউম অফ ইনফরমেশন দ্যাট উড বি আনম্যানেজেবল ইন আ স্প্রেডশিট। এক্ষুনি বললাম তো, এক্সেল শিটে তুই ছোট ছোট ডেটা নিয়ে কাজ করতে পারবি, তখন হিউজ নাম্বার অফ ডেটার রিকোয়ারমেন্ট আছে, সেই ডেটা নিয়ে কাজ করার ক্ষেত্রে তোর কিন্তু তখন স্প্রেডশিট আর হেল্প করবে না, তখন তোকে হেল্প করবে কে? ডেটাবেস। বুঝতে পেরেছো? ওকে। এছাড়া কি দেখতে পাচ্ছি, দেখো স্প্রেডশিট হ্যাভ রেকর্ড লিমিটেশন হোয়ারএস ডেটাবেস ডু নট। মানে স্প্রেডশিটের মধ্যে একটা লিমিটেড নাম্বার অফ তোর ডেটাকে তুই রাখতে পারবি, কিন্তু ডেটাবেসে ওরকম কোনো লিমিটেশন নেই। তাহলে ডেটাবেসের সাথে কম্পেয়ার, এই জিনিসগুলো বুঝতে পারলি। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা চাইলে কম্পেয়ার করাতে পারি দুটো শিটের মধ্যে। ধর একটা শিটে এমপ্লয়ের ডিটেলস আছে, আরেকটা শিটে ধর স্যালারি ডিটেলস আছে। তো আমি যদি বলি যে ওই ছেলেটার স্যালারি কত, ও এই স্প্রেডশিটের সাথে এই স্প্রেডশিটের কম্পেয়ার করিয়ে দিতে পারবে ইউজিং কি? জোরে বল, ডেটাবেস। তো এই জিনিসগুলো কিন্তু ইজি হয়ে যায় ডেটাবেস থাকার জন্য। ক্লিয়ার হয়েছে ভাই? কারোর কোনো ডাউট আছে অনলাইনে বলো আমাকে, এইটুকুনি বুঝতে পেরেছো ডেটাবেসের সম্বন্ধে? হ্যাঁ কি না? ওকে, আরেকবার সামারি করে বলে দিচ্ছি ভাই। ডেটাবেস হচ্ছে তোমার লাইক
একটা তোমার কলেজের লাইব্রেরি, যেই লাইব্রেরিতে একজন লাইব্রেরিয়ান আছে, যাকে গিয়ে তুমি বলছো যে আমার ওই বইটা চাই, সে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে ওই রোতে ওই বইগুলো আছে। এবার এই জিনিসটাই যদি আমি এখন ডিজিটালি করতে চাই, কারণ আজকে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড, এখন ম্যাক্সিমাম কলেজগুলোতে ধীরে ধীরে আর লাইব্রেরি, ফিজিক্যাল লাইব্রেরি থেকে এখন ডিজিটাল পোর্টালই প্রোভাইড করে দিচ্ছে, যে তুই বাড়িতে বসেও তুই তোর লাইব্রেরিকে অ্যাক্সেস করতে পারবি। কি করছে ওরা, একটা স্টোরেজ ডিভাইস আছে, ধর সেই স্টোরেজ ডিভাইসে যত ই বুকস আছে তোদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড, তোদের ডিপার্টমেন্ট ওয়াইজ, ওরা সেগুলোকে ক্যাটাগরি ওয়াইজ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তুই জাস্ট কী করলি, তুই জাস্ট পোর্টালটাতে গেলি, গিয়ে তোর অবশ্যই কি লাগবে সবার প্রথম, যেটা কার ইউনিক পাসওয়ার্ড তো তুই নিজে দিবি, স্টুডেন্ট আইডি যেটা সবার ইউনিক হয় সেইটা দিলি, তারপর তোর নাম আর যা যা লাগে আর পাসওয়ার্ড দিয়ে তুই লগ ইন করলি। লগ ইন করে এবার তুই যেই বইটা চাইছিস সেই বইটা ও কী করছে, তোকে এনে দিচ্ছে, তাই না? এবং সেটা খুব এফিশিয়েন্ট ওয়েতে হচ্ছে, তাই না? তো সেই জিনিসটাকেই আমরা ডেটাবেস বলবো, এবং ডেটাবেসটাকে ম্যানেজ করার জন্য অনেক রকম আমরা ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, ঠিক আছে? যেমন ধর মাই এসকিউএল ইউজ করি, নো এসকিউএল আছে, অনেক রকম আছে যেগুলো তোরা পরবর্তীকালে তুই শিখবি, যারা সিএসটি বা ইসি তারা শিখবে। তো তার দ্বারা আমরা কি করছি, ওই যে ইনফরমেশনগুলো স্টোর রেখেছি স্টোরেজে, সেই ইনফরমেশনগুলোকে এফিশিয়েন্ট ওয়েতে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এবার এইটাই হলো কথা ছিল, যে তাহলে যদি আমি অ্যাক্সেসই করতে পারি, তাহলে আমি এক্সেল সিটেই কেন স্টোর করে রাখছি না, বা আমি সেটাকে ওয়ার্ডের মধ্যেই কেন স্টোর করে রাখছি না? আমার ডেটাবেস বানানোর কি দরকার হলো? কারণ ওইগুলো দিয়ে আমি স্মলার নাম্বার অফ ডেটা নিয়ে কাজ করতে পারবো, কখন লার্জার নাম্বার অফ ডেটা, মানে ধর এখন তুই কি বলছি, ধর তোর এলাকায় তুই কি করতে পারছিস, তোর এলাকায় শুধুমাত্র তুই কিছু জনবসতির ব্যাপারে, বা তুই এজ ফেজ হয় না, সেই তোর মিউনিসিপ্যালিটি নেয়, সেই ডেটাগুলো নিয়ে তুই তোর এলাকাটা শুধু কাজ করতে পারছিস। যদি এখন তোর ইন্ডিয়ার, যেমন আমাদের ইন্ডিয়াতে যে রিপোর্টগুলো বেরোয় যে এত শতাংশ আনএমপ্লয়মেন্ট রয়েছে, তার মানে পুরো ইন্ডিয়াকে ও অ্যানালাইসিস করছে, তখন সেটা হিউজ নাম্বার অফ ডেটা। আমাদের ইন্ডিয়াতে প্রায় 130 কোটির ওপরে লোক থাকে। এবার অত নাম্বার অফ ডেটা নিয়ে যখন কাজ করব, তখন কি আমার এক্সেল সিট পারবে সেটাকে হ্যান্ডেল করতে? তোমরাই বলো, পারবে কি? হ্যাঁ, অনলাইনে যারা আছে পারবে? সবার ডিটেলস, কার আদেও কার আদেও ইন্ডিয়ান সিটিজেন আছে, মানে ইন্ডিয়ান সিটিজেন কিভাবে ডিসাইড করা হয় বলতে পারবি তোরা? নর্মাল, হ্যাঁ, যাদের নিজস্ব প্যান, আধার, এই আইডিগুলো আছে, এরকম অনেক মানুষ আছে যাদের এখনো ইন্ডিয়াতে এক্সিস্ট করছে, তাদের কোনো আধার প্যান নেই, তার মানে ওরা ইন্ডিয়ান সিটিজেন নয়। তাহলে এইভাবে যদি আমাকে জাজ করতে হয় যে কতজন এখনো রয়েছে, এবার অনেক জায়গাতে আছে যারা কিনা অনেক কি মানে তোর এডুকেশন লেভেল অনেক কম, তাহলে সেই ডিটেলসগুলো পাবো কি করে? এডুকেশন, আমরা এডুকেটেড এখানে সবাই বসে আছি বা যারা অনলাইনে আছিস, কি করে বুঝবো? কারণ আমাদের সমস্ত ডিটেলস কিন্তু আমাদের সরকার, আমাদের গভর্নমেন্টের কাছে আছে। আমাদের সেটা কি, আমাদের অ্যাডমিট কার্ড, আমাদের রেজাল্ট মাধ্যমিকের, যেটা তোর আমার কখনো সেম হবে না। তোর নামে এরকম 1000 জন আছে, কিন্তু তোর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নাম্বারটা, রোল নাম্বারটা, ওটা কি আর পৃথিবীর কারোর সাথে সেম হবে? ইন্ডিয়ার সাথে সেম হবে? হবে না। তো সেই জিনিসগুলোকে আমরা স্টোর রাখছি এমন একটা স্টোরেজ সিস্টেমে, যার দ্বারা আমরা কি করতে পারছি, পরিসংখ্যান করতে পারছি কোনো একটা বিষয়, সেইটাই হলো ডেটাবেস। ক্লিয়ার? এবার এই সমস্ত ডেটাগুলোকে কিন্তু আমরা এক্সেল সিট দিয়ে বা এমনি নর্মাল যে আমাদের আরও টেক্সট ডকুমেন্ট বা এগুলো দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। কোথায় কাজে লাগে? আজকে এইটাতে যে আজকে স্ট্রং, সে আজকে কোটি কোটি টাকা কামাতে পারবে। কারণ ডেটা অ্যানালিটিক্স, ডেটা ইঞ্জিনিয়ার যারা হয়, তারা কি করে, আজকে তো শপিং মলে দেখবি তোর না যে প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম কিনছে সেইগুলোকে বেশি বেশি করে স্টোর করছে। তাহলে ওরা কি করছে, এখানে একজন কেউ আছে যে কিনা ডেটা অ্যানালাইসিস করে বলে দিচ্ছে যে ভাই তোমার এলাকাতে না এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম চলছে, তো এই প্রোডাক্টটাকে দোকানে ম্যাক্সিমাম রাখো, বিক্রি হবে। তাহলে সেই জিনিসগুলোকে বেসিক্যালি ডেটাবেস দিয়ে হ্যান্ডেল করা যাচ্ছে, যেটা এক্সেল সিট দিয়ে তুই করতে পারবি না। করতে পারলেও তুই ছোট ডেটা নিয়ে কাজ করবি এবং অনেক টাইম লাগবে, এফিসিয়েন্ট ওয়েতে হ্যান্ডেল করা যাবে না। ক্লিয়ার হয়েছে সবার? অনলাইনে যারা আছিস বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে চলো, তাহলে এইটাই ছিল যে কেন আমাদের ডেটাবেসের দরকার হলো। এবার আমরা আসবো স্টোরেজ। স্টোরেজ আর কিছুই না, যেটা হচ্ছে কি, তোরা জানিস কম্পিউটারের মধ্যে স্টোরেজ ডিভাইস কি? অবশ্যই হার্ড ডিস্ক, এইচডিডি, এসএসডি, কারেক্ট? তো সেইখানে আমরা কি রাখি? সেখানে আমরা ডেটাকে সেভ করে রাখি। এবার ডেটা কিন্তু বলতে গেলে ডেটা কিন্তু এখানে দু ধরনের হতে পারে, মানে যেটা তুই ইনপুট দিচ্ছিস সেই ডেটা হতে পারে, আরেকটা ডেটা আছে সেই ডেটাটা যারা প্রোগ্রামার তারা ডিজাইন করে রাখছে। আজকে তোর এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলছে, এইগুলোরও তো করসপন্ডিং কিছু প্রোগ্রাম তো স্টোর আছে, তো সেগুলো ডেটা, তো সেগুলোকে স্টোর করেছি কোথায়? কম্পিউটারের স্টোরেজ ডিভাইসে। ঠিক আছে, সেগুলো কিন্তু স্টোরেজ ডিভাইসে থাকবে। তাহলে স্টোরেজ ডিভাইস সম্বন্ধে আমরা বুঝলাম। স্টোরেজ ডিভাইস হচ্ছে একটা প্লেস কম্পিউটারের যেখানে আমরা ডেটাগুলোকে সেভ করে রাখি। ঠিক আছে,
তারপর দেখো, তারপর হচ্ছে লেখা আছে ইট ক্যান বি সিম্পল হার্ড ড্রাইভ অর সলিড স্টেট ডিভাইস। সলিড স্টেট ডিভাইস বলতে আজকে যেটা মার্কেটে চলছে এসএসডি, তাই না? এটা খুব মার্কেটে চলছে, কারণ এর প্রিন্সিপালটা আমরা ইলেকট্রনিক্স যারা আছো তারা পরবর্তীকালে শিখবে যে কেন চলছে, ঠিক আছে? আর তারপর হচ্ছে নেক্সট থার্ড পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি, স্টোরেজ ক্যান বি ইন্টারনাল বা এক্সটার্নাল। ইন্টারনাল মানে কি, দেখ আমরা আজকে হার্ড ড্রাইভ ইউজ করছি, এসএসডি ইউজ করছি, এটা কম্পিউটারের মধ্যে থাকছে না, তাই সেই জন্য এটাকে ইন্টারনাল। আর এক্সটার্নাল কি, আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনে আনছি, পেন ড্রাইভ লাগাচ্ছি, এগুলো তো ওয়ান কাইন্ড অফ মেমোরি ডিভাইস। তাহলে আমাদের স্টোরেজ কি হতে পারে, ইট ক্যান বি আর এক্সটার্নাল আর ইন্টারনাল ডিভাইস। ওকে, ক্লিয়ার? এবার এই যে আমাদের যে আইটি ওয়ার্ল্ড আছে, সেই আইটি ওয়ার্ল্ডে স্টোরেজের আরেকটা এক্সটেন্ডেড কম্পোনেন্ট হিসাবে সেটা দেখা যায়। সেখান দিয়ে আমরা কি করি, বিভিন্ন ডিস্ক কালেকশনটাকে রিডিউস করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো একটুখানি আপার লেভেলের জিনিস, তাই আমি এটাকে আপাতত স্কিপ করলাম। এখন আমি এই জিনিসটা বললাম না যে এই যে রিডান্ডেন্ট ডিস্কগুলোকে আমরা কালেকশন করছি কি জিনিস, এটা আমি বললাম না। এই পয়েন্টটাকে আপাতত মাথা থেকে হাঁটা, বুঝতে পারবি না যতক্ষণ না আমি আরও কম্পিউটারের যে তোর ওই যে চ্যাপ্টারটার কথা বলছি ওটা এখন স্পেশালি আমি ঢুকবো। আমি তো ইন্ট্রোডাকশন পড়াতে গিয়ে এটা পড়াচ্ছি, তখন গিয়ে এই জিনিসটার উপরে আমরা জোর দেবো যে ডিস্ক রিডাকশনটা কীভাবে করবো, রিডান্ডেন্টটা কীভাবে করা যায়, ঠিক আছে? আর এই যে ছেলে দেখো, এইদিকে তাকাও, সবাই তাকাও, এটাই খুব ইন্টারেস্টিং জিনিস যেটা কিনা আমরা দেখেছি, একটু দেখিয়ে দিই। এটা তোমরা সবাই জানো, এটা কি গো, এটাকে বলা হয় কি, হোম পিসি কম্পিউটার, তাই তো? পার্সোনাল কম্পিউটার, তাই তো? এইটা কি, এটা সার্ভার। এটাকে কি বলে সবাই বলো? এটা ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, এটাও ওয়ান কাইন্ড অফ কম্পিউটার যার প্রসেসিং পাওয়ার অনেক বেশি, আমাদের কম্পিউটার থেকে অনেক বেশি। কারণ এই পার্টিকুলার সার্ভারটা কি করছে, আমাদের ধরো এই হচ্ছে একটা মাদার কম্পিউটার, ঠিক আছে? এই কম্পিউটারের প্রসেসিং পাওয়ার অনেক বেশি। সে কি করছে, সে বাকি 10টা কম্পিউটারকে কি করতে পারে, চালিত করতে পারে, কন্ট্রোল করবে। তো সেইটাকে তখন আমরা সার্ভার বলবো। ধরো এর মধ্যে স্টোরেজ ডিভাইস যেটা আছে সেটা আমাদের কম্পিউটার থেকে বেশি। এবার আমি ধরলাম যে আজকে আমি একটা সিস্টেম বানালাম যেখানে আমার কম্পিউটারের মধ্যে তোদের সব ডেটাগুলো রাখলাম, আর একটা পোর্টাল, আবারও সেই রকমই বলে দিচ্ছি, একটা পোর্টাল ক্রিয়েট করলাম, যে তোকে বললাম যে তুই যদি কিছু চাস, তোর যদি কোনো ডকুমেন্ট দরকার হয় তাহলে তুই এখানে আমার কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবি। তাহলে আমার কম্পিউটারকে তুই কি করবি, রিকোয়েস্ট পাঠাবি যে আমার ওই ডকুমেন্টসটা চাই, তখন কি হবে, এই কম্পিউটার থেকে তোর কাছে সেই ডকুমেন্টটা ট্রান্সফার হবে। সেই জিনিসটাকে আমরা সার্ভার বলি, বুঝতে পেরেছো? সার্ভার আর কিছুই না, ইট ইজ এ কাইন্ড অফ হোস্ট অর পার্সোনাল কম্পিউটার বলতে পারিস, বা কম্পিউটার বলতে পারিস, যার প্রসেসিং পাওয়ারটা নর্মাল কম্পিউটারের থেকে অনেক বেশি, ঠিক আছে? আর কিছুই না। এটা পার্সোনাল, এটা কি আমরা জানি, হার্ড ডিস্ক, তাই না? হার্ড ডিস্ক। আচ্ছা, ভার্চুয়ালাইজেশনটা কি? আজকালকার মার্কেটে বহুত জিনিস হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে কি, তোর ফিজিক্যাল মেশিনের মধ্যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, মানে তোর মেশিনের মধ্যেই আরেকটা মেশিন তৈরি করে দেওয়া, যেই মেশিনটা তোর মেশিনের মানে ফিজিক্যাল যে তোর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে ইউজ করেই কাজ করছে, ঠিক আছে? তো এইটা বেসিক্যালি এখন তোদের জানার দরকার নেই অত, তো আমি শুধুমাত্র তোর জন্য এটাকে হাইলাইট করেছি। যারা সাইবার সিকিউরিটি শেখে বা ক্লাউড ইঞ্জিনিয়ারের দিকে যাবে ইন ফিউচার, তারা এই জিনিসটাতে খুব দক্ষতা রাখতে হবে। ভার্চুয়াল মেশিন মানে কি বললাম, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা তোর মেশিনেই রান করছে, তোর মেশিনের ফিজিক্যাল কম্পোনেন্টগুলোকে ইউজ করে, ঠিক আছে? তো আমরা পরবর্তীকালে জানবো যে ভার্চুয়ালাইজেশনটা কী জিনিস এবং ভার্চুয়ালাইজেশন করার সময় আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে। তোমার যদি 10 জিবির একটা র্যাম হয় নিজের কম্পিউটারে, তাহলে কিন্তু তুমি যে ভার্চুয়াল মেশিনটা বানাবে সেটা ডেফিনেটলি তোমার 10 জিবি র্যামের থেকে কম র্যামের তোমাকে বানাতে হবে। কারণ তোমার আমি একটু আগে কি বললাম, যে মেশিনটা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তুমি তৈরি করছো, সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা বেসিক্যালি ওয়ার্ক করছে কার সাহায্য নিয়ে, তোমার ফিজিক্যাল মেশিনের কম্পোনেন্টগুলোকে নিয়ে। তো তোমার ফিজিক্যাল মেশিনে যদি র্যাম 10 জিবি থাকে, তুমি ভার্চুয়াল মেশিনে যদি র্যাম 12 জিবি বানাও, তাহলে ডেফিনেটলি তোমার ভার্চুয়াল মেশিন রান করবে না। এই যে জায়গাগুলো অনেক কনসেপচুয়াল জায়গা, এগুলো আমরা ধীরে ধীরে যারা সিএসটি পড়ো বা যারা পরবর্তীকালে সাইবার সিকিউরিটি বা ক্লাউড শিখবে, তাদের এই জায়গাগুলো জানতে হয়। ইয়েস, এটাই হলাম যেটা আমি ল্যাপটপে দেখালাম। যাদেরকে দেখাইনি তাদেরকে আমি শেয়ার করে পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? সবার জন্যই সব কিছু থাকবে। ক্লাউড কি? ক্লাউড হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা হচ্ছে তোমরা ইউজ করছো আজকের দিনে। কোথায় ইউজ করছো? তোমাদের সবার মোবাইলে গুগল ড্রাইভ আছে, যে গুগল ড্রাইভের জন্য তুমি কি করছো, শুধু তোমার ইন্টারনেট লাগছে এবং তুমি যেখান দিয়ে খুশি অ্যাক্সেস করতে পারছো, কারেক্ট? হ্যাঁ, তো এটাই হলো ক্লাউড, এটাই লাইক ক্লাউড। ক্লাউড মানে আর কিছুই না, ধরো এই যে সার্ভারটা আমি দেখাচ্ছিলাম না, সেই সার্ভারটা বললাম কি এই রুমটা, এই রুমের মধ্যে একটা কম্পিউটার থাকবে,
যে কিনা তোমার কি আছে, যে কিনা তোমাদের সবার ডিটেলস এর মধ্যে স্টোর করে রেখেছে। তোমরা সবাই রিকোয়েস্ট করছো, সেই ডিটেলসটা তোমার রিকোয়েস্টের পরে তোমাকে রেসপন্স করছে, সেই ডিটেলসটা তোমার কাছে পৌঁছে দিচ্ছে। এবার যদি আমার এই সার্ভারটা এখানে না প্রেজেন্ট থাকে, যদি আমি ওটাকে আমেরিকায় বসিয়ে রাখি তোমার জন্য, যদি সেটাকে আমি কোথাও আফ্রিকায় বসিয়ে রাখি, তখন সেটাকে ক্লাউড বলবো। ক্লাউড আর কিছুই না, ক্লাউড হচ্ছে একটা ডেটা সেন্টার। ডেটা সেন্টার মানে যেখানে সবার ডেটা স্টোর থাকে, হ্যাঁ, যেখানে অনেক সার্ভার রয়েছে, অনেক কম্পিউটার রয়েছে, অনেক মেমোরি এলিমেন্ট আছে, সবগুলো করে একটা ঘর, যে ঘরের মধ্যে এরকম র্যাকে র্যাকে তোমার এক একটা করে হাই কম্পিউটেশনাল ডিভাইসকে কানেক্ট করা আছে, যে কিনা তোমার ওই ডেটাগুলোই স্টোর করছে, যেগুলো তুমি ড্রাইভে রাখছো। কিন্তু সেই যে ঘরটা, সেই যে রুমটা, সেটাকে আমরা ডেটা সেন্টার বলি। সেই রুমটা তোমার ঘরের কাছাকাছিও থাকতে পারে, পৃথিবীর যেখানে খুশি থাকতে পারে। আর তোমার যখনই তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ মোবাইল থেকে যে আমি এই ডকুমেন্টসটা গিয়ে স্টোর করবো, তো ও স্টোর করছে ওই রুমের মধ্যে থাকা ওই কম্পিউটারগুলোর মধ্যে, ও স্টোর করে রাখছে। সেই কম্পিউটারটা পৃথিবীর যেখানে খুশি হতে পারে, ঠিক আছে? সেটাই হচ্ছে ক্লাউড। সো ক্লাউড কম্পিউটার না, ক্লাউড আর ডেটাবেস এক নয়। স্যার ওই সিঙ্গেল কম্পিউটারের নাম কি হচ্ছে মানে? হ্যাঁ বলো 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 বলো। যে যে মানে পুরো সব কম্পিউটারের আগে কন্ট্রোল করছে, ওই সিঙ্গেল কম্পিউটারটার নাম সুপার কম্পিউটার তোমরা জানো অনেকে, বা ওই কম্পিউটার সুপার কম্পিউটার জানো, বা ওই কম্পিউটারকে একত্রে সকলগুলোকে একত্রে মিলে ওটাকে সার্ভার বলতে পারি আমরা, ঠিক আছে? আমরা একটু আগেই বললাম না যে পাওয়ার বেশি, মানে কম্পিউটেশনাল পাওয়ার বেশি, ওগুলো সার্ভার বলতে পারি। তো এই হচ্ছে, সেইটাই হচ্ছে জায়গা, দেখ, ডেটা সেন্টার। যেই ডেটা সেন্টারে আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে যদি তোমাদের সবাইকে ফোকাস করাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইটাই হচ্ছে ডেটা সেন্টার। যেই ডেটা সেন্টারের মধ্যে আমার ডেটাবেস থাকবে। আমার ডেটাবেস কি করে? ডেটাকে স্টোর করে। এখানে আমাদের কিছু সফটওয়্যার থাকবে, আর কিছু ডিস্ক থাকবে। ডিস্ক হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যার তো লাগবে, শুধু সফটওয়্যার দিয়ে তো চলবে না, সেই হার্ডওয়্যারগুলো রান করবে কোথায়? তাহলে আমাদের একটা ডিস্ক লাগবে। তো এই সকল জিনিসগুলো যেখানে একত্রে থাকে, সেটাকেই ডেটা সেন্টার বলে। সেইখানে গিয়ে তোর এই ডেটাগুলো স্টোর থাকছে। যখনই তুই রিকোয়েস্ট পাঠাচ্ছিস, তখন এখান থেকে তোকে ডেটাটা তুলে তোর মেশিনে দেখানো হচ্ছে, এবং সেটার জন্য তোর শুধু ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে, আর তুই যেখানে খুশি থাক সেখান থেকে। আজকালকার দিনে কি আর তুই অ্যাডমিট কার্ড, বা আজকালকার দিনে কি তুই সবসময় প্যান আধার নিয়ে ঘুরে বেড়াস? তোর লাগলে তুই কি করিস? সঙ্গে সঙ্গে তোর গুগল ড্রাইভটা খুলিস, বা ডকার, তোরা নাম শুনেছিস ডকারের? ডিজি লকার, ডকারটা একটু অ্যাডভান্স লেভেলের কথা বললাম। ডিজি লকারের নাম শুনেছিস তো? সেখানে তোরা সমস্ত জিনিস রেখে দিস, ওটাও ওয়ান কাইন্ড অফ ক্লাউড। So cloud computing কি? One demand availability of computer system resources, especially data storage and computing power. ঠিক আছে? তো আমরা ক্লাউড, স্যার তো সার্ভার ডাউন কেমন করে মানে শুনেছি সার্ভার ডাউন? ইয়েস, সার্ভার ডাউন হয়ে যায় যখন অ্যাট এ টাইম অনেকগুলো রিকোয়েস্ট জেনারেট হয়ে যাচ্ছে। ধরো একসাথে প্রচুর লোক এক রিকোয়েস্ট করছে সেম টাইম। যদি তোমার এই ডেটা সেন্টারে যদি কম্পিউটেশনাল পাওয়ার সেগুলোকে হ্যান্ডেল করতে না করে, তখনই তুমি একটা এরর পাবে, সিস্টেম এরর, মানে তুমি এরর পাবে, তোমার ওয়েব পেজটা খুলবে না, 404 এরকম সামথিং এরর তোমার চলে আসবে। কখন হবে? আনরিচেবল হয়ে যায় তোমার সাইট। কখন হয়? যখন হিউজ পরিমাণে তোমার রিকোয়েস্ট জেনারেট হচ্ছে, বাট তোমার যে ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টারে কম্পিউটেশনাল পাওয়ার, সেই হিউজ অ্যামাউন্ট অফ তোমার কি রিকোয়েস্টকে হ্যান্ডেল করার ক্ষমতা নেই তখন। তো ঠিক আছে, বাট এখন সেটা হয় না, এখন অনেকটাই আমরা ইমপ্রুভ করে ফেলেছি। ঠিক আছে, আমরা এই কেন ইমপ্রুভ করেছি সেটা যদি বলি, তাহলে আরও ডিটেলসে বলতে পারি। তোর ডেটা যেটা তুই ড্রাইভে রাখছিস, সেই ডেটাটা এইরকম চারটে আলাদা আলাদা জিওগ্রাফিক্যাল লোকেশনের ডেটা সেন্টারে স্টোর হয়। ক্যান ইউ ইমাজিন? তোর ডেটাটার কপি পৃথিবীর চারটে আলাদা আলাদা লোকেশনের ডেটা সেন্টারে স্টোর হয়। কেন? এই কোশ্চেনটা আমাকে করবি, তাই তো? ধর একটা ডেটা সেন্টার রয়েছে, তো ধর লেটসে আমি বললাম জাপান, আরেকটা ডেটা সেন্টার রয়েছে ধর ইউএসএ, আরেকটা ডেটা সেন্টার রয়েছে ধর আফ্রিকায়, আরেকটা ডেটা সেন্টার রয়েছে ধর ইন্ডিয়ায়। এবার ধর লাইক আমার ইন্ডিয়াতে একটা কোনো ধর দুর্ঘটনা ঘটে গেল, আর্থকোয়েক চলে আসলো, ঠিক আছে, প্রচুর বন্যা হলো, বা ধর কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনা ঘটে গেছে আমাদের দেশে, লাইক তাতে কি হয়েছে? ডেটা সেন্টার উড়ে গেছে, ডেটা সেন্টারে বোম মেরে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, মজার করে বলছি। তখন কি তুই তাহলে কি, তখন যদি তোর যদি ডকুমেন্টস দরকার হয়, তুই কি খুলে তোর ডকুমেন্টস পাবি না? ডেফিনেটলি পাবি। কারণ কেন? তোর ডেটাটা নট অনলি শুধু ইন্ডিয়াতে ছিল, তোর ডেটাটা রয়েছে কি জাপান, আফ্রিকা, ইউএসএতে। তাহলে ওই ডেটা সেন্টারের থ্রু দিয়ে তুই কিন্তু ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবি। এখানে সবার প্রথমে যেটা ক্লাউড কম্পিউটিংয়ে লিখেছি, দেখ, অন ডিমান্ড অ্যাভেলেবিলিটি। তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে তুমি ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? এটাই হলো ক্লাউডের বড় পাওয়ার। তোমার ডেটাগুলো রেপ্লিকেট করা হচ্ছে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে।
তো তোমার ডেটা কখনোই লস যাবে না, মানে লস যাবে না মানে তোমার কাছে এরকম হবে না যে তোমার নিজের ডেটা তুমি ইউজ করতে পারছো না, ঠিক আছে। তো এই জিনিসগুলো করা হয় প্র্যাকটিক্যালি। ডিআর টেস্ট বলে একটা টেস্ট হয়, ওটা দিয়ে প্রত্যেক মাসে আমরা চেক করি যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, সমস্ত ডেটাগুলো ঠিকঠাক ব্যাকআপ নিচ্ছে কিনা প্রত্যেকটা। এবার ধর এটা, এবার তুই তো এরকম বলছি, এটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের রেসপেক্টিভ। যারা আজকে মেটা মানে হচ্ছে ফেসবুকের ডেটাগুলো স্টোর হচ্ছে, তার সাথে সাথে ফেসবুক এখন কি নিয়ে নিয়েছে, কাকে কিনে নিয়েছে, হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে। হোয়াটসঅ্যাপের ডেটাগুলো ব্যাকআপ করিস তো তুই, সেগুলো তোর জিমেল আইডি দিয়ে লিঙ্ক থাকে না, সেগুলো বেসিক্যালি গুগল ড্রাইভে স্টোর হচ্ছে বা কোনো একটা ড্রাইভে গিয়ে স্টোর হচ্ছে বা কোনো একটা ক্লাউড এনভায়রনমেন্টে গিয়ে স্টোর হচ্ছে, এবং সেটা ম্যানেজ করছে যে মেটা। এবং তুই ভাব যে কত লোকের ডেটা, তাহলে কি ওরা একটা জায়গায় রেখে দেবে? হ্যাঁ, আজ আরও 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 সহজ ভাষায় বলছি, ধর তোর একটা কোনো এসবিআই ব্যাংক, তোর টাকাগুলো যে রাখা হচ্ছে সেই টাকাগুলো সব লোকের টাকা কি একটা এসবিআই ব্রাঞ্চেই রাখা হয়? তাহলে সেটাই হলো ব্যাপার, বুঝতে পেরেছিস? যাতে কিনা সেটা অ্যাভেলেবেল থাকে, যাতে কিনা ওই জায়গায় কোনো সমস্যা আকার হলেও আমি আমার ইউজারকে কি করতে পারি, আমি তার ডিমান্ডটাকে ফুলফিল করতে পারি। এটাই ক্লাউড তোমার করে। সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার যেটা ইম্পর্টেন্ট যে আমি যে একজন ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে বলো ভাই, আস্তে আস্তে বলো, একজন একজন করে বলো, বলো বলো ভাই, শুনছি, বলো বলো। ফোনের যদি ডাটা এরেজ হয়ে গেল তো ওটা আমরা কোথা থেকে পাবো? আচ্ছা, ফোনের যদি ডাটা ইরেজ হয়ে গেল, ফোনের যদি ডাটা ইরেজ হয়ে যায়, তাহলে তুমি যদি ডাটাগুলো যদি তুমি গুগল ড্রাইভে ব্যাকআপ না নাও, তাহলে তোমার কাছে আর কোনো অপশান নেই। সেই ক্ষেত্রে করা যায়, তোমার হার্ড ড্রাইভে যদি ডেটা উড়ে যায়, সেই ডেটা রিকভারি একটা অপশান আছে, সেটা করা যেতে পারে। বাট মোবাইলের ক্ষেত্রেও সেটা হয়, বাট কতটা হয় আমি জানি না। হার্ড ড্রাইভের রেসপেক্টে আমি বলছি, যদি কোনো হার্ড ড্রাইভ তোর যদি তুই বাড়িতে ফেলিয়ে রাখিস, সেখানে ডেটা স্টোর আছে, হ্যাঁ, এবং ধর অনেক বৃষ্টি পড়ছে, এমন একটা মানে তোর স্যাতলা হয়ে গেছে, সেই রকম জায়গায় রাখিস, তোর কিন্তু হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যেতেই পারে। বাট তবুও তোর কিন্তু চান্সেস আছে তুই হার্ড ড্রাইভটাকে রিকভারি করতে পারিস তোর ডেটা, যদি তোর হার্ড ড্রাইভটা বয়স 5 বছরের মধ্যে থাকে, টিল 5 ইয়ার্স। মানে তুই হার্ড ড্রাইভ কিনে এনেছিস মার্কেট থেকে, ডেটা ভরে রেখে দিয়ে বাড়িতে ফেলে রেখে দিয়েছিস, ইউজই করিস না, তোর কিন্তু ডেটা লস হয়ে যেতে পারে, মানে ওটা চলছে না, তখন তোকে কী করতে হবে, ডেটা রিকভারি অপশানে যেতে হবে এবং ডেটা রিকভারি করা যেতে পারে। বাট 5 বছরের ওপরে হয়ে গেলে সাধারণত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি ডেটা রিকভারি আর তখন হয় না। মোবাইলের ক্ষেত্রে বলতে পারবো না, বাট মোবাইলের ক্ষেত্রে যদি তুমি কোনো ড্রাইভে না স্টোর করে রাখো, তাহলে ভাই তুমি ধরে রাখো তোমার ডেটাটা লস্টই হয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমার সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গা, যে আমি তো ডেটাটা রাখছি দাদা, আমার সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো রাখছি, আদেও আমার ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকছে তো, আমার ডকুমেন্টগুলো বিক্রি হয়ে যাচ্ছে না তো পয়সার বিনিময় বা অন্য রকমভাবে অন্য কারোর কাছে আমার ডকুমেন্টগুলো চলে যাচ্ছে না তো? তার জন্য আমাদের কি লাগবে? আইটি সিকিউরিটি। আইটি সিকিউরিটি কি করে? এটা হচ্ছে একটা এক্সটেন্ডেড ভার্সন বা এক্সটেন্ডেড কম্পোনেন্ট কর আইটি ওয়ার্ল্ডের, যেটা তোমার প্রদান করে, তোমাকে আশ্বাস দেয় যে তোমার ডিটেলস, তোমার ডকুমেন্টগুলো সবসময় সিকিউর রয়েছে, তোমার ডিটেলস কোনোভাবেই কেউ দেখতে পাচ্ছে না। তাহলে সেই জিনিসটা হ্যান্ডেল করে কে? দেখিয়ে দিচ্ছি আমি। সেই জিনিসটা হ্যান্ডেল করে কে? আমার মতো কেউ একজন, ঠিক আছে। আমি একটা পার্টিকুলার অর্গানাইজেশনের জন্য করি, কেউ এমনি নিজে থেকেও করে, ঠিক আছে, বাড়িতে প্র্যাকটিস করে। এদেরকে বলা হয় কম্পিউটার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এদের কাজই হচ্ছে তোমরা যে ডকুমেন্টসগুলো রাখছো, সেই ডকুমেন্টসগুলোকে প্রোটেক্ট করা, চুরির থেকে, ডকুমেন্টসের পরিবর্তন করে দেওয়া থেকে, মানে ডকুমেন্টসের ইন্টিগ্রিটিটা চেঞ্জ করে দেওয়া থেকে। মানে ধর আজকে তুই একটা কোনো ডকুমেন্ট রেখেছিস, তোর ডকুমেন্টে তুই লিখে রেখেছিস যে সামথিং ABCD, তোর ডকুমেন্টস খুলে দেখলে এটা 1 2 3 4 হয়ে গেল, এটা কি তুই চাইবি? তার মানে কি হলো, তোর অনুপস্থিতিতে, তোর পারমিশন ছাড়াই কেউ তোর ডকুমেন্ট চেঞ্জ করেছে, সেটা একদমই তুই চাস না। তুই আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100 টাকা রাখলি, কালকে তুই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুই আবার ব্যালেন্স চেক করলি, দেখছিস 90 টাকা হয়ে গেছে, এটা তুই মানবি কখনো? তাহলে কি হচ্ছে, তো আমার ডেটার ইন্টিগ্রিটিটাকে বজায় রাখার জন্য কে হেল্প করবে? ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি লোকেরা। তারা কি করবে? তোর ডেটাটা যেন সিকিউর থাকে, যেন কেউ সেটাকে না চেঞ্জ করতে পারে, তোর অনুমতি ছাড়া যেন কেউ না অ্যাক্সেস করতে পারে সেই জিনিসটা, তাই না? দেখবি ইন জেনারেল কেস গুগল ড্রাইভে যখন কিছু রাখিস, এমনি নর্মালি দেখবি ওখানে রেস্ট্রিক্টেড বলে একটা অপশান থাকে। যখনই তুই এভরিওয়ান করে দিস, তোর জিমেলে মানে তোর ড্রাইভের লিঙ্ক যদি কাউকে তুই শেয়ার করে দিস এবং সেই যদি সকল লোককে শেয়ার করে দেয়, তাহলে তোর ড্রাইভটা কি হয়ে গেল? পাবলিক হয়ে গেল সবার কাছে। যখন তুই রেস্ট্রিক্টেড করে দিবি, তখন কিন্তু ওটার
কেউ দেখতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। যারা অ্যাক্সেস করতে চাইবে তাদের থেকে তোর কাছে একটা রিকোয়েস্ট আসবে, লাইক আমি তোর ডেটা অ্যাক্সেস করতে চাইছি, প্রীতম দত্ত @gmail.com থেকে একটা রিকোয়েস্ট এসছে, ও বুঝে গেল তাহলে কে আমাকে রিকোয়েস্টটা পাঠিয়েছে, আমি কে চিনি, আমি যদি চিনি তাহলে আমি দেবো, হ্যাঁ আমাদের পড়ায় প্রীতম স্যারকে দিতেই পারি। একটা KXYZ@gmail.com তুই চিনিস না, তাকে তুই অ্যাক্সেস দিবি তোর পার্সোনাল ডকুমেন্টে? তাই সেই যে এই যে রুলস, এইগুলোকে কারা সেট করছে? সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, কম্পিউটার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার। ক্লিয়ার? দেখ আমি যেটা বললাম সেটাই দেখ লেখা আছে, ইজ দ্য প্রোটেকশন অফ কম্পিউটার সিস্টেম এন্ড নেটওয়ার্ক ফ্রম ইনফরমেশন ডিসক্লোজার। ডিসক্লোজার মানে কি? পাবলিক করে দেওয়া বা ড্যামেজ বা চুরি করা, তাই না? সেটা কি হতে পারে? সেটা হার্ডওয়্যার ড্যামেজ করতে পারে। হার্ডওয়্যার ড্যামেজ মানে কি? সবাই জানিস যে একটা আমি ওয়েবসাইটে খুললাম, আনঅথরাইজ ওয়েবসাইট যদি হয়, সেখান থেকে মনে হলো আরে বাবা এই একটা অ্যাপ্লিকেশন খুব সুন্দর, তো আমি এটা দিয়ে ভিডিও রেকর্ডিং করবো, রিল বানাবো, ফর এক্সাম্পল বলছি, ওপেন করলে, হ্যাঁ তো অন করলি সেটা, তারপর ইনস্টল করলি, দেখা গেল পরের দিন তোর মেশিন কম্প্রোমাইজ হয়ে গেল, তোর মেশিন অনই হচ্ছে না, বা তোর মেশিন অন হচ্ছে তো তোর কাছে একটা পপ আপ আসছে যে আমাকে $100 দাও, $200 দাও, তবে তোমাকে আমি অ্যাক্সেস করতে দেবো তোমার নিজের কম্পিউটার নিজেই অ্যাক্সেস করতে পারছি না, আমাকে তার জন্য টাকা পে করতে হচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা বাঁচাতে পারবো ইউজিং আইটি সিকিউরিটি। খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কিন্তু অর্গানাইজেশনের, ঠিক আছে? এবং এর ডিমান্ড কোনোদিন কমবে না, কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে যত বেশি এগোবে তত আমাদের এই সমস্ত সমস্যা হওয়ার চান্সেস বাড়বে। যাই হোক, তো আইটি সিকিউরিটি কি করে? প্রিভেন্ট ম্যালেসিয়াস থ্রেট। ম্যালেসিয়াস মানে হচ্ছে ওই ভাইরাস, ট্রোজেন ভাইরাসের নাম শুনেছিস তাই না? এরকম অনেক ভাইরাস আছে, সেই ভাইরাসগুলো তোদের সাইবার সিকিউরিটি বলে একটা চ্যাপ্টারও আছে, ওখানে আমি পড়াবো এই জিনিসগুলো, ঠিক আছে? থ্রেট, পোটেন্সিয়াল সিকিউরিটি ব্রিচ, যেগুলো কিনা হিউজ পরিমাণে অর্গানাইজেশনে ইম্প্যাক্ট ফেলে। আজকে যদি কতজন স্টুডেন্ট পড়ে তার তো একটা পার্সোনাল ডিটেলস আছে, এখানে তোদের মতো অনেক মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, হ্যাঁ? যদি আমি ধরি ওরই ডিটেলস যদি কেউ নিয়ে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার নিল, ধর বাইরের কেউ একজন ওকে ডিস্টার্ব করছে, ও কি হবে? বিরক্ত হবে না? কমপ্লেন করবে না? তাহলে আমি কি চাইবো যে ওর ডিটেলস বা আমাদের অর্গানাইজেশনের ডিটেলস, তোরা যারা ভর্তি হচ্ছিস, কত টাকায় কোর্স কিনছিস, কি কোর্স দেখতে পাচ্ছিস, সেগুলো চাইবি বাইরে সবাই দেখে নিক? সেটা কি তোরা চাইবি? তোরা কি চাইবি অনলাইনে যারা আছিস? অবশ্যই চাইবি না। তার মানে এই আমাদের যে অর্গানাইজেশন আছে ইজি টু লার্নিং, সেই অর্গানাইজেশনের প্রত্যেকটা মানে যাতে সমস্ত ডকুমেন্টসগুলো সিকিউর থাকে সেটাই তো আমরা চেষ্টা করবো, এবং সেটা করার জন্য আইটি সিকিউরিটি লাগবে, বুঝতে পারলে? নাহলে আজকে তুই পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিস, তুই কোর্স কিনেছিস, তুই পড়ছিস, কিন্তু দেখা যাচ্ছে যে সেই কোর্সগুলো ফ্রিতে সবাই দেখতে পাচ্ছে, তাহলে তো তুই পরের দিন এসে বলবি তাহলে আমি আর পড়বো কেন, দাও আমাকে টাকা ফেরত দাও, রাইট? বা তুই আমাকে ট্রানজাকশন করলি, টাকা পাঠালি, কিন্তু আমি পেলামই না টাকাটা, কেউ একজন মাঝখান থেকে একদম হাফিস করে দিল, গুড, ঠিক আছে, ঝেড়ে দিল, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ঝেড়ে দিল, তো সেটা কি তুই চাইবি? তাহলে সেই জায়গাগুলো কিন্তু ম্যানেজ করবে আমাদের আইটি সিকিউরিটি। কার বোঝনি বলো? তাহলে হোয়েন ইউ এন্টার ইউর ইন্টারনাল কোম্পানি নেটওয়ার্ক, আইটি সিকিউরিটি হেল্প এনশিওর অনলি অথরাইজ ইউজার ক্যান অ্যাক্সেস অ্যান্ড মেক চেঞ্জেস টু সেন্সিটিভ ইনফরমেশন। তোরা যখন আমাদের এই পোর্টাল, আমাদের যে ইজি টু লার্নিং এ অ্যাপে লগ ইন করিস, ডেফিনেটলি তোদের একটা মোবাইল নাম্বার বা কিছু দিয়ে লগ ইন করিস, রাইট? সেটা কি সবার সাথে সেম? মোবাইল নাম্বারও কিন্তু একটা ইউনিক, সবার সেম হয় না। তাহলে সেই জিনিসগুলো কিন্তু হ্যান্ডেল করছে আইটি সিকিউরিটি টিম, বুঝতে পেরেছো? যেটা কি হচ্ছে যে তাহলে তোর মোবাইল দিয়ে যখন তুই লগ ইন করছিস, তাহলে আমি এটা জেনে নিলাম, তোর নামটা কি জানি ভুলে গেছি, সোহিনী, তার মানে একমাত্র লগ ইন করছে, অন্য কেউ করছে না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে অথরাইজ ইউজার আমরা বুঝতে পারছি, তাহলে এই জিনিসগুলো কিন্তু হ্যান্ডেল করছে বেসিক্যালি আইটি সিকিউরিটি। আইটি সিকিউরিটি কী লেভেল আছে? অনেক রকম লেভেলে আমাদের থ্রেট হতে পারে, মানে আমাদের ডেটা ডিসক্লোজ হতে পারে, হার্ডওয়্যার লেভেলে হতে পারে, অপারেটিং সিস্টেম লেভেলে হতে পারে, অ্যাপ্লিকেশন লেভেলে হতে পারে। অ্যাপ্লিকেশন লেভেলে যদি আমরা কথা বলি, আজকে দেখেছিলিস ডিপসিক বলে একটা নতুন এআই জেনারেট হয়েছিল, মানে বানানো হয়েছে, যেটা কিনা খুবই পপুলার, রাইট? কিন্তু তাতে একটা ইনসিডেন্টও ঘটেছে, প্রায় কয়েক বিলিয়ন ইউজারের কিন্তু ডেটা ব্রিচও হয়ে গেছে, তারা ম্যানেজ করতে পারেনি অত ভালোভাবে। চ্যাটজিপিটি সব থেকে বেটার এখনো অবধি, তা ও আরও কম প্রাইসে, মানে চ্যাটজিপিটির যে প্রিমিয়াম ভার্সানটা আছে ওটা অনেক কস্ট, হ্যাঁ, তো তার থেকে অনেক কম কস্টে ওরা সেই সুযোগটা দিচ্ছিল চায় না, কিন্তু বেসিক্যালি দেখা গেল কি অনেক ডেটা ব্রিচ হয়ে গেছে। তো সেটা হচ্ছে অপারেটিং বা অ্যাপ্লিকেশন লেভেল বা নেটওয়ার্ক লেভেলের তোর ডেটা ব্রিচ হতে পারে, স্টোরেজ লেভেলেও ডেটা ব্রিচ হতে পারে। ডেটা ব্রিচ হয়েছে মানে ডেটাগুলো পাবলিকলি চলে গেছে, তোর ডেটা, আমার ডেটা, সবার ডেটা কি আদৌ ব্রিচ হয়েছে কিনা সেটা দেখার জন্য ডার্ক ওয়েবে যাওয়া যেতে পারে, কিন্তু ডার্ক ওয়েব নিয়ে কেউ খেলা করবি না, খুব খতরনাক জিনিস। সাইবার সিকিউরিটির লোকেরাই ইউজ করে, সাধারণত নর্মাল ছেলেপুলেরা করে না। ওখানে সমস্ত ইনফরমেশান, যেই ইনফরমেশানগুলো নর্মাল ওয়েবসাইটে দেখা যায় না, সেই ইনফরমেশানগুলো পাওয়া যায়।
না আর কিছু আর বেশি দূর আমি যাচ্ছি না, ডার্ক ওয়েবে গেলে অনেক রকম সাইট আছে, সেখান দিয়ে তুই বুঝতে পারিস তোর ডেটা আদৌ ব্রিচ হয়েছে কি হয়নি। তো সেটা ডেটাবেস লেভেলে ব্রিচ হতে পারে, ব্রিচ মানে তোর ডেটাটা পাবলিক রয়েছে কোথাও না কোথাও, বাট অ্যাকচুয়ালি তো আমার ডেটা পাবলিক হওয়া উচিত নয়, আমি যে ডেটাগুলো সেটাকেই ব্রিচ বলে, ঠিক আছে। ভার্চুয়ালাইজেশন ক্লাউডের কথা তো বললাম, সেই লেভেলেও হতে পারে, ঠিক আছে। তো এইগুলো বেসিক্যালি আমরা আজকে ইন্ট্রোডাকশনটা পড়লাম, প্রথম দিন মানে আগের দিনের ক্লাস, আর আজকে নিয়ে আমরা ইন্ট্রোডাকশন পড়লাম। বুঝতে পেরেছিস সবাই? অনলাইনে যারা আছিস সবাই বুঝতে পেরেছিস বল? কিন্তু বলো। তাও তো অনেক ডাটা চুরি হয় না? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ডাটা, তাও তো স্যার অনেক। হ্যাঁ ভাই, সে দেখ আজকে আমি একটা কথা বলি, লাইক আমি আবারও মজা করে বলছি আর মজা করে পড়াই। লাইক তোদের যে অ্যাডটা আছে না, যে ওই কি জানি বলে হারপিক 99.99% জাম্পস দূর করে দেয়, কিন্তু আদৌ কিন্তু পুরো করতে পারে না। লাইক সেরকম ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো কিছুই পুরো 100% সিকিউর নয়, ওকে? তুমি কোনোদিনই পুরোটা সিকিউর করতে পারবে না, বাট আমরা ট্রাই করি যতটা সম্ভব সেটাকে সিকিউর করার। সিকিউর, এগুলো অনেকটাই সিকিউর, বাট তুই এটা কেউ কনফিডেন্টলি বলতে পারবে না যে না কোনো দিনই ডেটা চুরি হতে পারে না ভাই। এটা না না, সেই অ্যাকাউন্ট নাম্বার তো তোর অনেকভাবে যেতে পারে, সেগুলো অন্যরকম ব্যাপার। এই যে তোরা অনেক সময় ব্যাংকের হ্যাঁ ব্যাংক থেকেও লিক হতে পারে, তুই ব্যাংকে রাখছিস, তোর সাইড থেকে কোনো ফল্ট নেই, ব্যাংকের ডেটা তো ব্যাংক থেকে তো ফল্ট হতেই পারে, তাই না? লাইক নীরব মোদি টাকা চুরি করে বাইরে চলে গেল, তাহলে কি হলো? আর ব্যাংকের এমপ্লয়ি যদি স্যার ডাটাগুলো টাকা নিয়ে যদি বিকে দিল, না না সেটা অ্যাকচুয়ালি করে না, সেটা লিগ্যাল রাইটস নেই ওদের এই ডেটা বিক্রি করে দেওয়া। যদি করে দেয় আরবিআই ওদের নামে ক্লেম করে দেবে ভাই, ওইগুলো করতে পারে না, ঠিক আছে। বাট শোন, সব থেকে বেশি ডেটা চুরি হয় তোদের মতো স্টুডেন্টদের। তোদের নিজেকে সিকিউর থাকতে হবে, অ্যাওয়ারনেস তোদের মধ্যে ক্রিয়েট করা উচিত, কারণ তোরা সব থেকে বেশি ওয়েবসাইটে ভিজিট করিস বিভিন্ন ধরনের নোটস ডাউনলোড করার জন্য, ওই ওয়েবসাইট খুঁজিস, তাই না? করিস কি না? পড়াশোনার পারপাসে প্রচুর ওয়েবসাইটে যাস, কিন্তু ওখান থেকেই তোরা তোদের জিমেল অ্যাড্রেস দিয়ে দিস, অনেক কিছু ইনফরমেশান দিয়ে দিস, সেগুলো থেকে একটু নিজেদের সিকিউর থাকতে হবে, নিজেদেরকে একটুখানি সংযত থাকতে হবে। ওই জিনিসগুলো আলাদা রকম ব্যাপার আছে। আমি বিভিন্ন অ্যাওয়ারনেস সেশনে বলেও থাকি, কন্ডাক্ট করি যখন, যে অনেকে একটা ভুল করে, যেটা হচ্ছে ব্যাংকে যখন তারা স্টেটমেন্ট বার করে না, অনেক সময় দেখবি স্টেটমেন্ট বার করে, তো টাকা তোলা ছাড়া স্টেটমেন্টও বার করা যায়। ওই স্টেটমেন্ট বার করে অনেকেই কী করে, ব্যাংকের যে এটিএম এর মেশিনের পাশে যে ডাস্টবিনটা আছে ওটাকে কুচি কুচি করে না করে এমনি নর্মাল ফেলে দেয়। ওই স্টেটমেন্ট ডিটেলস থেকেও তোমার ব্যাংকের টাকা পয়সা চলে যেতে পারে। এতটাই এখন অ্যাডভান্স লেভেলের ব্রিচ হচ্ছে যে ওই পার্টিকুলার স্টেটমেন্ট থেকে তোমার ব্যাংকের টাকা গায়েব হয়ে যেতে পারে তোমার অজান্তেই। তো যখনই কোনো রকম ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে তোমরা দেখছো করছো, অবশ্যই ওটাকে পুরো কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দাও, ওটার যেন কোনো রকম কোনো ইনফরমেশান যেন অক্ষত না থাকে। যদি থাকে তাহলে তুমি ভাই প্রবলেমে পড়বে, আজকে না হয় কালকে, ঠিক আছে? তোমার জিমেল অ্যাড্রেস দেবে, ঠিক আছে, কিন্তু জিমেল অ্যাড্রেসের সাথে সাথে অথরাইজ কোনো ওয়েবসাইট ছাড়া তুমি তোমার প্যান আধার দেবে না। জিমেল আর আধার প্যান যদি দুটো ডিটেলস তুমি কোনো ওয়েবসাইটে দিয়ে দাও, তাহলে তোমার চান্সেস আছে তোমার খবর হয়ে যেতে পারে তোমার ডকুমেন্টসের, ঠিক আছে? তো এই জায়গাগুলোকেই আমরা বহু সেশনে আমি বলি যে এই জিনিসগুলো করবে না, এইগুলো থেকে কিন্তু তোমার ডেটা ব্রিচ হতে পারে। অ্যাকচুয়ালি সিকিউরিটিটা পুরোটাই ডিপেন্ড করে নিজের ওপর। আমি যদি নিজেকে কন্ট্রোল করে চালাতে পারি তাহলে আমার ডেটা কেউ চুরি করবে না, তাই না? তোমরা অনেক সময় একটা কাজ করো, হ্যাকাররা বসে থাকে, আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, দেখো সিলেবাস শেষ হয়ে যাবে, চাপ নিয়ে। তোমরা অনেক সময় কি করো, ফেসবুক খোলা রেখেই দাও, লগ আউট করো না বহু দিন ধরে, কারেক্ট? হ্যাঁ, লগ আউট করা দরকার, ডেফিনেটলি। লগ আউট অপশানটা কেন দিয়েছে মেটা বা প্রত্যেকটা আমাদের ডিভাইসের? বা ধরো তোমরা আজকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করাচ্ছ তোমার মেশিনের সাথে, রাইট? লগ ইন করাও না, করানোর পরে রেখেই দাও বহুদিন ধরে, ওটাকে প্রপারলি লগ আউট করো না। এই সমস্ত জায়গা থেকেও কিন্তু অনেক ব্রিচ হয়, এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি, দেখি, তাই তোমাকে বললাম। তো এই জায়গাগুলো কিন্তু নিজেরা একটুখানি সংযত থাকবে যে হ্যাঁ, সেইটা তো এখন তাহলে তুই আমার কাছে সাইবার সিকিউরিটি পড়তে আসতে হবে, ওটা কি একদিনে বলা যায়? সাইবার সিকিউরিটি শিখতে হবে তো, তার জন্য একদিনে সব হয়ে গেলে তো হয়ে গেল। আজকেই তো তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে চলে যাবি মার্কেটে, সেটা হয় নাকি একদিনে? স্টিল আমিও শিখছি, কত কিছু জানার আছে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, তাহলে তোরাই বেসিক্যালি বল না লগ আউট অপশনটা দিয়েছে কেন? কিছু তো একটা কাজ আছে, তুই লগ আউটই করছিস না, তাহলে তোর মেশিন সমস্যায় পড়ে যাচ্ছে, ঠিক
ঠিক আছে? আরও ব্রিচ হয় কীরকম, অর্গানাইজেশনে ব্রিচ হয় কেমন, তুমি তোমার মেশিনকে অন করে দিয়ে লক না করে দিয়ে তুমি টিফিন খেতে চলে যাচ্ছ, তুমি সুটটা ব্রেকে চলে যাচ্ছ, রাইট? ঠিক আছে, বুঝতে পারিস তো, ইঞ্জিনিয়ার তো ওই রকম ব্যাপার আছেই আর কি, সব বুঝতে পারিস। যাই হোক, তো ওই চলে যাচ্ছ, সেখান থেকেও কিন্তু তোমার ডেটা ব্রিচ হওয়ার চান্সেস আছে। তো এই জায়গাগুলো নিজেরা অবশ্যই মেনটেন করবে, ঠিক আছে? ধরো যেটা অর্গানাইজেশন লেভেলে হয়, তোকে যদি তোর একটা ইনস্টিটিউশন একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে, যেটা কিনা ওই ইনস্টিটিউশন পারপাসে ইউজ করার ক্ষেত্রে সেটা তুই পার্সোনাল পারপাসে ইউজ করতে পারিস না। এই জায়গাগুলো আমাদের মেনটেন করতে হয়, কারণ তোরা আজ থেকে 3 বছর বাদে বা 5 বছর বাদে, 4 বছর 5 বছর বাদে, মানে আমি যদি ধরি কেউ বিটেক করছিস, তো তুই ইন্ডাস্ট্রিতেই যাবি। এই জিনিসগুলোই অর্ধেক ছোটো ছোটো যারা বাচ্চা মেয়ে, তোদের মতো ছেলে মেয়েরা আসে আমাদের কোম্পানিতে, আমি দেখি ওরা এই ভুলগুলোই করে ডেলি বেসিসে। ওরা কি করে, কোম্পানির ইমেল অ্যাড্রেস দিয়ে পার্সোনাল কাজগুলো করছে। না, ডিসক্লোজ করা যাবে না, এটা ইউটিউবে যাবে, তো ইউটিউবে যাওয়ার জন্য আমি ডিসক্লোজ করছি না, ঠিক আছে? না, আগের দিন ইন্ট্রোডাকশানে কিছুটা বলেছিলাম, ওটা সাউন্ডের জন্য ঠিক আছে, কিন্তু ইউটিউবে যাবে বলে আমি ডিসক্লোজ করতে পারছি না। বাট বড় এমএনসি কোম্পানি, ঠিক আছে? যতগুলো ইন্ডিয়ার টপ এমএনসি কোম্পানি আছে তার মধ্যে দ্বিতীয় বা তৃতীয় নম্বর অথবা 1 নম্বরও হতে পারে। তা আমি আর কিছু বললাম না। ইন্ডিয়ার, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নয়, ইন্ডিয়ার সব থেকে বড় আইটি ফার্ম যেটা, সেটাতে জব করি, এইটুকুনি বলে দিলাম, ডিসক্লোজ করতে পারছি না। এবার তুই সার্চ করে দেখে নে, ঠিক আছে? তো যাই হোক, অ্যামাজন ইন্ডিয়ার কোম্পানি নয় বস, ফ্লিপকার্টও ইন্ডিয়ার কোম্পানি নয় বস, প্রোডাক্ট বেস কোম্পানি না, বড় সার্ভিস বেস কোম্পানি, ব্যাস। এইটু আর কিছু বললাম না। যার সাথে আমাদের ইন্ডিয়ার খুব নাম জড়িত আছে, যে কিনা খুব ভালো মানুষ, যার শুধু এক কি 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 না, আমি আর কিছু এগোবো না তারপরে, ঠিক আছে? যাই হোক, যেটা আমরা, আরে না রে বাবা, আমি কিছু বলেছি কিছু? যাই হোক, যেটা বলছিলাম, কোথায় ছিলাম বলতে, ব্রেক করে দিচ্ছে। আর বল, কোথায় ছিলাম আমরা কনসেপ্টে ভাই? না না না, লাস্ট লেটারও বলা যাবে না। আমি বলেছি ইন্ডিয়ার এখন টপ সার্ভিস বেস আইটি কোম্পানি। এসিএল ইন্ডিয়ার টপ কোম্পানি নয়, যার ভ্যালুয়েশন মার্কেটে অলমোস্ট 20 বিলিয়নের ওপরে। এবার সেইগুলো এবার সার্চ করে করে দেখতে থাক, তুই সারাদিন এখানে না পড়ে। এই চল এখানে দেখ, কোম্পানি খুঁজছে কেন? জব দেবো না এত তাড়াতাড়ি, যাকে পড়াশোনা কর। যাই হোক, চলো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলি ইন্টারনেট। ইন্টারনেট কি সবাই আমাকে বল। কোনো কি? ভেরি গুড, ওয়েবসাইটকে চালাতে জন্য ইন্টারনেট লাগে, ভেরি গুড। আর কে কি বলবে? অনলাইন থেকে কে কি বলবে? অনলাইনে কে কি বলবে বলো? ইন্টারনেট কি সহজ ভাষায় বলো। স্যার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ বলো স্যার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। আচ্ছা, ইন্টারনেট হচ্ছে কি বলছে, কি বললো? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারনেটের ফুল ফর্ম নয়, এরকম ভাবে বলো না। ইন্টারনেট কি? ইন্টারনেট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক না, একদমই নয়। স্যার যেটা আমাদেরকে কানেক্ট করে, যার থ্রু দিয়ে আমরা অনেক, স্যার ইন্টারনেট একটা প্রোটোকল। ইন্টারনেট একটা প্রোটোকল, বাহ, ভেরি গুড, একদমই ভুল। তারপর ভেরি গুড, ঠিক বলেছিস। আর কেউ কিছু বলবি? নেটে সার্চ করছো? নেটে সার্চ কর ভাই, নো প্রবলেম, সবাই নেটে সার্চ কর, বাট আমার অ্যান্সার চাই তোদের কাছে। ইন্টারনেট কি? এনিওয়ান? টাইপস অফ প্রোটোকল না ভাই, প্রোটোকল নয়, বই খুলেও দেখতে পারিস, নো অসুবিধা, আমাকে বলতে হবে জাস্ট। ইন্টারনেট একটা ডিসেন্ট্রালাইজ গ্লোবাল নেটওয়ার্ক, যার সাথে বিলিয়ন নাম্বার অফ কম্পিউটার, নট অনলি কম্পিউটার, বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্টেড আছে। শুধুমাত্র তাই নয়, যার সাথে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কানেক্টেড আছে। ইয়েস অর নো? দেখে নে ডেফিনেশনে। WWW ফুল ফর্ম কি? তার সাথে সংযুক্ত রয়েছে যে ইন্টারনেট আর কিছুই না। ইন্টারনেট আরেকটা ভাষায় বলতে পারি, আগের দিন আমরা নেটওয়ার্ক পড়ছিলাম না, দুটো কম্পিউটার কি করছিল, তাদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ করছিল। এরকম যখন আমরা লার্জার নেটওয়ার্ক, এরকম যখন অনেকগুলো নেটওয়ার্ক একজন আরেকজনের সাথে ইন্টার কানেক্টেড থাকবে, থেকে রিসোর্স শেয়ার করবে, তাকে বলা হবে ইন্টারনেট। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে ইন্টারনেট কি বললাম সবাই একবার বলো। ডিসেন্ট্রালাইজড গ্লোবাল নেটওয়ার্ক, যার সাথে বিলিয়ন কম্পিউটার কানেক্টেড আছে। আর নেটওয়ার্কের আরেক মানে ইন্টারনেটের আরেকটা ডেফিনেশন হচ্ছে, এটা হচ্ছে কি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বা অ্যাক্রস দ্য গ্লোব, যার দ্বারা আমরা কি করতে পারছি, ইনফরমেশনকে কি করতে পারছি, এক্সচেঞ্জ করতে পারছি। নট অনলি ইনফরমেশন, রিসোর্সকেও আমরা শেয়ার করতে পারি, তাই না?
হ্যাঁ, রিসোর্সকে কীভাবে শেয়ার করি আগের দিনই বলেছি। আমার বাড়িতে বসে আমি এই সেলের সাথে বা তোর ডেলের সাথে আমি কি করছি, আমি একটা কোনো ড্রাইভার ইনস্টল করে দিচ্ছে, ওরা লোকাল আমার কাছে এসে নয়, ওরা কিন্তু কোথাও একটা প্রেজেন্ট আছে সেখান থেকে আমার মেশিনে ঢুকে ইনস্টল করে দিচ্ছে। তাহলে এটা ইউজিং ইন্টারনেটের দ্বারাই হচ্ছে। হ্যাঁ, পরে আসছি বাবা ইনফ্রানেট। হ্যাঁ বল বল, শুনতে পেলাম না। আরে বাবা ওইটা মিডিয়াম, তুমি ব্রডব্যান্ড যখন ইউজ করছো সেইটা এক ধরনের কমিউনিকেশন ওয়ে তোমার অন্য মেশিনের সাথে কমিউনিকেট করার জন্য, আর তোমার ফাইবার অপটিক্স কেবল দিয়ে আলাদা। আগেকার দিনে তোমার ইথারনেট কেবল ইউজ করা হতো, যার ভেতরে কপারের তার দিয়ে তৈরি হতো যে লাইনগুলো, ঠিক আছে, টেলিফোনিক লাইন বলে যেগুলো। তো অনেক রকম ওয়েতে কিন্তু তোমরা কমিউনিকেট করতে পারো। মূলত আমরা বুঝতে পারলাম যে ডাব্লিউর সাহায্য নিয়ে যে তোমার কি ডিসেন্ট্রালাইজ গ্লোবাল নেটওয়ার্কটা কাজ করছে তাকেই আমরা বলি ইন্টারনেট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো ইন্টারনেট হচ্ছে আজকালকার দিনের এমন একটা টেকনোলজি যার দ্বারা আমরা কি করি, বিশ্বব্যাপী ইনফরমেশনকে সহজেই এবং খুব তাড়াতাড়ি আমরা অ্যাক্সেস করতে পারছি। কারেক্ট? এরা তৈরি করেছিল ইউএসের একটা ডিফেন্স অর্গানাইজেশন। কত সালে? 1969, ডেটটা লিখে রাখ। 1969-এ আমাদের ইউএস, তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যালো হ্যালো, হ্যাঁ, তো ডিফেন্স ইউএস ডিফেন্স অর্গানাইজেশন লেক ডিফেন্স অ্যাডভান্স লেক ডিফেন্স অ্যাডভান্স প্রজেক্ট এজেন্সি। এটা হচ্ছে ডিফেন্স অ্যাডভান্স প্রজেক্ট এজেন্সি। এটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের একটা তোর মিলিটারি একটা ডিপার্টমেন্ট। 1969-এ এরা সবার প্রথমে ইন্টারনেট তৈরি করেছিল। তখনকার দিনে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, সেই সময় কমিউনিকেশনের জন্য এরা একটা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছিল, সরি। হ্যাঁ হ্যাঁ, আমি কি বললাম একটু আগে? তুই তাহলে ক্লাসে কি শুনিস? আমি বললাম এটা আমি বললাম ইউএস ডিফেন্স অর্গানাইজেশন, ইউএস বানিয়েছিল। হ্যাঁ বল ভাই, কি বলছিস? আরে বাবা সব পরে লিখবি বাবা, নোটসে আছে, বোঝার জন্য এসছিস, বোঝ ভাই, ঠিক আছে? এবার কেউ কেউ বলছিল যে কি বলছিল, একটা কি প্রোটোকল, রাইট? তো এই যে আমরা যে একটা ক্লাস করছি, এর জন্য একটা রুলস আছে। 11:30 থেকে ক্লাস, দাদা এখানে তোরা এসে দাঁড়াবি, আমি ওখানে বসে কথা বলবো, পড়াবো, না আমি এখানে দাঁড়াবো, তোরা ওখানে বসে পড়বি, কোনটা? হ্যাঁ, কারণ আমি টিচার, তোরা স্টুডেন্ট, রাইট? তাই এটা তো একটা প্রোটোকল, এটা তো একটা সিস্টেম ইনস্টিটিউটে, যে টিচার এখানে দাঁড়িয়ে পড়াবে, স্টুডেন্টদের বসার জায়গা ওটা, দেখার জায়গা এটা, এগুলো সব কিছু একটা রুলস। এখন যদি আমি বলি যে ক্লাসের মধ্যে খাতা পেন দিয়ে লেখো, এবার যদি ও এখন মোবাইলে টাইপ করে, সেটা রুলস নয়। তো যেখানেই যাবি, যে কোনো একটা জিনিসের একটা পার্টিকুলার রুলস থাকে। তো তেমন আমরা এই যে গ্লোবাল নেটওয়ার্কে যখন দুটো কম্পিউটার কমিউনিকেট করবে, এক্সচেঞ্জ করবে ইনফরমেশন, তখনও সেটার কোনো একটা রুলস মেনেই চলে। সেই রুলসগুলোকে বলা হয় হচ্ছে প্রোটোকল। আর ইন্টারনেট ইউজ করে TCP/IP প্রোটোকল। খাতায় লিখে রাখো সব। ইন্টারনেট কি ইউজ করে? TCP/IP প্রোটোকল। এইটা হচ্ছে এক ধরনের রুলস, সেট অফ রুলস, যার দ্বারা কিনা আমরা এই গ্লোবাল নেটওয়ার্কের সাথে কি করতে পারি, কমিউনিকেট করতে পারি, রাইট? ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? বুঝতে পারছো? এই বিশ্বব্যাপীতে যত কম্পিউটার আছে সকলের সাথে কমিউনিকেট করার জন্য আমার তো ডিভাইস লাগবেই, আমার কানেকশন ওয়্যার লাগবেই, কিন্তু সেইখান থেকে আমি ডেটা এক্সচেঞ্জ করার জন্য কার হেল্প লাগবে? TCP/IP। তো খাতায় লিখে রাখো। এর ফুল ফর্মটা কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল / ইন্টারনেট প্রোটোকল। IP মিনস TCP/IP, TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল / দিয়ে IP মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। খাতায় লেখো। যার দ্বারা আমার এই www কি করছে, তোমার ইনফরমেশনটাকে নিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটারের কাছে, বা বিশ্বব্যাপীতে থাকা যত সার্ভার আছে যেখানে কিনা ওই ডেটাগুলো স্টোর আছে। মানে তুই যে আজকে সার্চ করছিস google.com বা সামথিং, সেটা তো তোকে এনে দিচ্ছে তোর মেশিনে, তুই দেখতে পাচ্ছিস তো, সেইটা করতে কে হেল্প করছে? অনেকগুলো জিনিস হেল্প করছে। www হেল্প করছে তো সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার কি রে? গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, তাই না, অপেরা মিনি, এরা হচ্ছে ওয়েব ব্রাউজার। এখানে গিয়ে যখন তুই ওই উইন্ডোতে গিয়ে লিখছিস www.google.com, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সে কি করছে? ফেচ করে নিয়ে আসছে। কি ফেচ করে নিয়ে আসছে? গুগলের পেজটা বা ফ্লিপকার্টের পেজটা, তাই তো? এই সমস্ত জিনিস যে করছে
কেউ একটা আগে থেকেই বলে রেখেছে এইটার পরে এটাই হবে, এটার পরে এটাই করবে, সেটাকে ক্লিয়ার? বলো সবাই, ক্লিয়ার হয়েছে? ভাই লোক একটু বল, রেসপন্স কর রে সবাই। কি কি বলছিস বল, বল, শুনতে পাচ্ছি না, বল একটু বল, জোরে বল। ফুল ফর্মটা বল তো ভাই জোরে, ফুল ফর্মটা বল তো টিসিপি/আইপির, যে কোনো একজন জোরে বলো ভাই, ওরা যেন শুনতে পারে। /IP তে কি আছে? ইন্টারনেট প্রোটোকল। এবার শুধুমাত্র তো আমার এই রুলস রাখলে হবে না, এই দেখো আমার এটা কম্পিউটার, আমার এই কম্পিউটার যদি এই সার্ভারের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে আমার কি লাগবে? এই ডিভাইসগুলো লাগবে। এই প্রত্যেকটা ডিভাইস নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে আমরা যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে চাই আমার মেশিনকে, আমার বেসিক কি কি রিকোয়ারমেন্ট আছে তোমরা সবাই বলো। আমার একটা কম্পিউটার লাগবে, প্রথম কথা। আমার লাগবে একটা রাউটার, তাই না? এই দেখো রাউটার বসানো আছে, দেখতে পাচ্ছ? এটাই আমাকে ওয়াইফাই, কারেক্ট, ওয়াইফাইকেই আমরা টেকনিক্যাল টার্মে কি বলবো? রাউটার। সেইটার সাথে কানেক্ট আছে একটা মোডেম, সেইটা গিয়ে তোমার চলে যাচ্ছে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে। এবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমরা আলাদা করে স্লাইডে পড়বো। হ্যাঁ বল, মোডেমটা কি আছে, রাইট? তোর এই কম্পিউটার ডিজিটাল ডেটা অ্যাক্সেস করতে পারে, তার দিয়ে যখন আমার ডেটাটা যাচ্ছে সেটা কি 1010 তে যাবে? সেটা ইলেকট্রিক্যাল সিগনালে যাবে। তাহলে সেই ওই 1010কে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করছে কে? মোডেম। মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেশন ডিমডিউলেশন। কি বললাম খাতাতে লিখে রাখো, মডিউলেশন ডিমডিউলেশন। মডিউলেশন ডিমডিউলেশনের কাজ হচ্ছে ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটাতে কনভার্ট করা। কি বললাম? ডিজিটাল ডেটাতে অ্যানালগ ডেটাকে কনভার্ট করা, রাইট? লেখো নিজেদের মতো করে। মজা আসছে? শিখতে পাচ্ছিস কি পাচ্ছিস না? কলেজে পড়িস ইন্টারনেট, তো কলেজে পড়ার পরে এখানে পড়ার মধ্যে পার্থক্য বুঝতে পারবি। তুই বুঝতে পারছিস? পড়িয়েছে কলেজে এইসব বলেছে? কার কার পড়িয়েছে কলেজে ইন্টারনেট বলো? হ্যাঁ, তাহলে একটা কম্পিউটারের সাথে মানে আমি একটা ইন্টারনেট বানাতে চাই, তাহলে আমার কি কি লাগছে তোরা দেখে দেখে বলে দে এখান থেকে। কি কি লাগছে সবাই বল, অনলাইনে যারা আছিস। একটা পিসি লাগবে, আর এইগুলো কি রে, এই যে আরো কালো কালো যেগুলো দিয়েছি, ইয়েস, তাই এটা বলতে হবে তো। কেবেল লাগবে, কারণ আমাদের কেবেল কেন লাগবে বলতো? কেবেল এই কারণেই লাগবে কারণ আমাদের কমিউনিকেশন মিডিয়াম তো দরকার। এবার এখানে কেবেল না লাগে আমি আজকাল ওয়াইফাই ইউজ করছি, জিও ফাইবার, ওয়াইফাই মডিউল, ওয়্যারলেস কমিউনিকেশন। কিন্তু আমাদের নর্মালি ইন্টারনেট দুভাবেই চলে, কিন্তু অ্যাকচুয়াল ইন্টারনেট কিন্তু ওয়্যার ছাড়া চলবেই না। কেন আমি দেখাই, এটা আমি এখানে সৈকত ছাড়া করাটা একটু ডিফিকাল্ট। তোরা সবাই তোমার মোবাইলে খোল submarine.com, তাহলে তোরা দেখবি ওয়ার্ল্ডের যত এই সার্ভিস প্রোভাইডার আছে, জিও আছে, তারা তাদের যে বড় বড় কেবেলগুলো জলের তলা দিয়ে, সাগরের তলা দিয়ে বিছিয়ে রেখেছে, ওর দ্বারা সমস্ত কম্পিউটার কানেক্টেড হয়। এটাকে submarine.com খুললেই পেয়ে যাবি, ওখানে সমস্ত ওয়ার্ল্ডের যত কানেকশন আছে সব কানেকশন তোরা দেখতে পাবি। কেন submarinecable.com লেখ না, বা কেবেল লেখ না, লিখে সার্চ কর না। আমি তো করেছিলাম তাই এসেছিল। না দাঁড়া, আমি আমার মেশিন থেকে একবার করে দেখি তো। পেয়েছিস কেউ? সাবমেরিন কেবল ম্যাপ বলে লেখ, পুরো দেখ, অনেক তারের, অনেক নীল, অনেক রকম তারের একটা ইসে দেখাচ্ছে। আমি যদি দেখতে পাই এখান থেকে দেখাচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাকচুয়ালি ইন্টারনেট কিন্তু উইদাউট ফিজিক্যাল এনভায়রনমেন্ট ছাড়া এস্টাবলিশই করবে না। তো আমরা কিভাবে করব, এখানে আমরা লিখছি, দেখো, লেটস সে সাবমেরিন কেবল ম্যাপ। চলো, সাবমেরিন কেবল ম্যাপ আমরা যদি ওপেন করি তাহলে তোমরা দেখো সারা পৃথিবীতে যত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে যারা কিনা তোমাকে নেটের অ্যাক্সেসটা দিচ্ছে, তোমার মেশিন কিন্তু আগের দিনই বলেছিলাম ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না, কারণ তোমার মেশিনের যে ঠিকানা, ডিজিটাল ঠিকানা, জানিস কি ডিজিটাল ঠিকানা বলতে? আইপি অ্যাড্রেসকে বোঝানো। এই TCP/IP, ওই আইপিটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের একটা নিজস্ব কি অ্যাড্রেস, যে অ্যাড্রেস দিয়েও কি করতে পারে, কমিউনিকেট করতে পারে। আজকে যদি আমি তোর লোকেশনে যাই, তোর বাড়ির এলাকায় যাই, তোকে যদি তোর বাড়ি খুঁজতে চাই, তাহলে তোর অ্যাড্রেস আমাকে লাগবে। তার মানে আমি যদি এখন ইন্টারনেটে যদি আমি কোনো একটা কিছু সার্ভারকে রিকোয়েস্ট করি যে দাও এটা আমাকে, তাহলে ও তো আগে দেখবে যে ওটা কোথা থেকে এসছে। হ্যাঁ, ওটা কার রিকোয়েস্ট, ওটা প্রীতম দত্তের রিকোয়েস্ট না ওটা XYZ কারোর রিকোয়েস্ট, হ্যাঁ সেটা বুঝবে কি করে? ও তো আমাকে চেনে না।
হ্যাঁ, ও আমার মেশিনের নামও জানে না, আমার মেশিনের নাম পিসি নেম সেট করা যায় জানিস তো, সবাই সবার পিসির নাম সেট করিস, প্রীতম ও তো সেটা জানে না। ও চেনে কি করে আমার মেশিনটাকে ইন্টারনেট চেনে কি করে? আইপি অ্যাড্রেস। কিন্তু ওই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তোর ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবি না। তোর প্রথমে তুই যখনই কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছিস না, তোর মেশিন থেকে তোর আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে এই রাউটারের কাছে। এখন যেমন আমার নেটের সাথে কানেক্টেড, আমি যদি এখন ইন্টারনেটে এখানে সার্চ করি সাবমেরিন কেবল ম্যাপ, আমার মেশিন থেকে, আমার মেশিনে আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে কার কাছে? রাউটারের কাছে। রাউটার কি করছে? রাউটারে একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে, সে কি করছে? ওইটার করসপন্ডিং সে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে ভাই ওকে এই পেজটা খুলে দাও ওর মেশিনে। ক্লিয়ার হলো? তাহলে ডিজিটাল অ্যাড্রেস কি? ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ডিজিটাল অ্যাড্রেস মানে কি? আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা মেশিনের এক একটা করে আইপি অ্যাড্রেস আছে, যার দ্বারা সে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্ট করে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রোভাইড করে একটা পাবলিক আইপি অ্যাড্রেস, যে পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে তুমি কি করতে পারো? কি করতে পারো? তুমি ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারো, রাইট? তো এই দেখো, যাই করো না কেন তোমার মনে হচ্ছে সব কিছু ওয়্যারলেস, কিন্তু ওয়্যারলেস নয়। ওয়্যারলেসের পরে ওয়্যার ছাড়া কোনো নেটওয়ার্কই চলবে না। তোমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, জিও বলো, আজকে এয়ারটেল বলো, আজকে ভোডাফোন বলো, সবাই কিন্তু জলের তলা দিয়ে বা তোমাদের রাস্তা বলো বা যাই হোক আন্ডারগ্রাউন্ড কেবল কিন্তু বিছিয়ে রেখেছে, তাই না? আজকে আমাদের দেশে এরকম ল্যাম্পপোস্টের উপর দিয়ে যায়, আজকে যদি ভালো নিউ ইয়র্কে যায়, ইউএসএ যায়, অ্যামস্টারডামে যায়, এগুলোতে দেখবি সব গ্রাউন্ডে কেবেলিং করা আছে বা সাগরের নিচ দিয়ে কেবল গেছে। তো এই হচ্ছে সেই কেবেলিং যেটা কিনা পুরো ওয়ার্ল্ডে কানেক্ট। তো এটা একটা জালিকা বা ওই মাকড়সার জালের মতো, ইন্টারনেট মিন্স মাকড়সার জাল, ঠিক আছে? তো এইটা আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো হচ্ছে ফিজিক্যাল ওয়্যার। হ্যাঁ, এবার ডিফারেন্ট কালার, ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ডিনোট করার জন্য। আমি এইটা যদি দেখি তাহলে এইটা একটা কোম্পানির, এইটা একটা কোম্পানি। দেখো এখানে আমি যদি ক্লিক করি, দেখো এটা তোমাকে একটা আলাদা নাম দেখাবে, দেখাবে কি দেখাবে না বলো? দাঁড়াও, দেখো সবুজ গ্রিনল্যান্ড। এবার সেটা জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী তারপর তোমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কোন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোন লাইনটা বিছিয়েছে সেটা বুঝবো কি করে? হ্যাঁ, তো ওইটা বলছি না, আমি বলছি ও জিজ্ঞাসা করছে এই যে আলাদা আলাদা কালার, এটা কি? এটা হচ্ছে প্রত্যেকটা দেশের রেসপেক্টে যে সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তারা তাদের একটা নিজস্ব একটা ফরম্যাট মেনে চলছে, যাতে কিনা বোঝা যায় যে এটা আমার কেবিল। কারণ তোর মতো তুই একটা কোম্পানি, হ্যাঁ, তোর আমার কেবিলের যদি সেম হয়ে যায়, দেখা যাবে তোর আন্ডারে 100 জন সাবস্ক্রাইবার আছে, আমার আন্ডারেও 100 জন সাবস্ক্রাইবার আছে, দুজনের কেবল সেম। আমার কোনো একটা কাস্টমারের প্রবলেম হয়েছে বলে আমার ইঞ্জিনিয়ারগুলো গিয়ে তোর কেবলের তার কাটতে শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে না তো, দুজনেরই তো তার সেম। তাহলে দেখা যাবে তোর কাস্টমাররা তোকে এসে কমপ্লেন করছে যে আমাদের হঠাৎ করে নেট চলে গেল কেন। সবার তো ডিফারেন্ট কেবল, তার একটা ডিফারেন্ট নিচে রাখতে হবে, সেইগুলোকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে। ক্লিয়ার? নর্মালি তোরা দেখতে পাবি, এবং এটা স্টেট ওয়াইজ, এটা কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করানো হয়েছে। ঠিক আছে, এইটা আমরা তাহলে ব্যাক করে যাচ্ছি। ইয়েস অর নো? হ্যাঁ, মোডেমটা তোমার ডিজিটাল ইনফরমেশনকে অ্যানালগ ইনফরমেশনে কনভার্ট করে। দেখো তোমার মেশিন যখন কোনো একটা ইনফরমেশন প্রসেস করছে, লাইক আমি ধরো এই তোমরা সবাই দেখো এখানে আমি কিছু লিখলাম, এটা হচ্ছে এমএস ওয়ার্ড। হ্যাঁ, এই এমএস ওয়ার্ডে তুমি কিছু লিখেছো, সেটা যখন কম্পিউটারে স্টোর হবে 1010101010 বিটে স্টোর হবে। ইয়েস অর নো? এবার তোমার বন্ধু হয়তো অন্য কোথাও বসে আছে, বা ধরো এটা তুমি এই সার্ভারের মধ্যে কি করবে? স্টোর করবে। হাই, রাইট? ইয়েস অর নো? তো যদি এটা স্টোর করো, তাই তো, তাহলে তোমার এই ফাইলটাকে যদি আমি এই সার্ভারের মধ্যে এসে স্টোর করতে চাই, বা সার্ভারে বা কোনো একটা ডেটাবেসে স্টোর করতে চাই, নট সার্ভার, ডেটাবেসে স্টোর করতে চাই, তাহলে এই ওয়ার্ডের যে ডকুমেন্টটা, এটা তোমার কম্পিউটারে অ্যাজ এ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মানে 1010 বিটে স্টোর হলো। এবার এইটাকে যদি আমি এখন ওই ডেটাবেসে পাঠাতে চাই থ্রু ইন্টারনেট, তাহলে তো আমার ভাই কি করতে হবে? এইটা যখনই মোডেমের কাছে আসবে, মোডেমের পরে তো আমার কেবল দিয়ে আমি কি করে এইটা পাঠাবো? কেবল তো শুধু ইলেকট্রিক্যাল সিগন্যাল বোঝে, সেটা কনভার্ট করবে কে? মোডেম করবে। মোডেম হচ্ছে মডিউলেটর, ডিমডিউলেটর। ও কি করে? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ। এবার তোমার এখানে ডেটাবেসের আগেও হয়তো ধরো কোনো একটা মোডেম কানেক্ট করা আছে, সেই মোডেম আবার ফার্দার কি করে দিল? ওই অ্যানালগ সিগন্যালটাকে 1010 বিটে করে দিল, এবং সেই বিটটাকে ও যখন ফরম্যাটে ফেলবে তখন এই ওয়ার্ড ফাইলটাই ও খুঁজে পেয়ে যাবে, যেটা কিনা তুমি ওর কাছে রাখতে চেয়েছো। হ্যাঁ কি না? এ অনলাইনে যারা আছিস বুঝতে পারছিস? হ্যালো, ইন্টারনেট এইভাবে কাজ করে বাবু। ঠিক আছে, এটা তো সবে শুরু হলো, এখন অনেক গল্প হবে।
চলো হাঁপিয়ে গেছি। বলো এইটুকুনি কার কার বুঝতে অসুবিধা আছে? 1969-এ ডিফেন্স অ্যাডভান্স প্রজেক্ট এজেন্সি, ইউএস কিন্তু বারবার বলছি ভুলিস না, ইন্ডিয়া কিছু বানায়নি, ইউএস গভর্নমেন্ট বানিয়েছিল তোমার কমিউনিকেশনের জন্য। আর অনেক আগেই বানিয়েছিল, 1969-এ সবার জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, পাবলিশ করা হয়েছে সবার জন্য। হাঁপিয়ে গেছি, বল ক্লিয়ার? সবার ক্লিয়ার আছে? হ্যালো, হাঁপিয়ে তাহলে একটা মেশিন কানেক্ট করতে পারলি, কি কি লাগলো জেনে গেলি, হ্যাঁ কে বানালো জেনে গেলি, আর কি বলা যেতে পারে? আর কার এইটাকে এক্সপ্লেন করতে পারবে? বল তুই এক্সপ্লেন করতে, এটা দেখি। হ্যাঁ বল। বলছি কে ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটাকে ট্রান্সফার করে বলছে? কারণ তোমার যে ওয়্যার দিয়ে সবসময় ইলেকট্রিক্যাল পালস প্রোভাইড করা হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়, ডিজিটাল ডেটা যায় না। হ্যাঁ এখন যায়, আমরা যদি অপটিক্যাল ফাইবারের কথা বলি ওটাতে 1010 বিটি যায় বেসিক্যালি, ঠিক আছে। বাট যদি তুমি এই যে ওয়্যার দেখতে পাচ্ছ যা কিছু এইরকম ওয়্যার, বা যে আগেকার দিনে যে ইথারনেট কেবল ছিল, মোবাইলটা যদি ফোন আসে বাইরে গিয়ে ধরে নেয় অসুবিধা নেই, ইথারনেট কেবল ছিল, সেই ইথারনেট দিয়ে যখন তোমার ডেটাটা যাবে, সেই ডেটাটা কি ফরম্যাটে যাবে? ডেফিনেটলি ইলেকট্রিক্যাল সিগন্যালে যাবে। তো ডিজিটাল বিটকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার জন্য আমার মোডেম লাগে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলবেন তো এই কথাটা কি বললেন? ডিজিটাল ডেটাকে 1010কে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে। অ্যানালগ সিগন্যাল কি? এই যে আমার ভয়েস অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে। অ্যানালগ সিগন্যাল কি? অ্যানালগ সিগন্যাল হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, এগুলো হচ্ছে অ্যানালগ ইন নেচার। এই রকম সিগন্যালে কনভার্ট করতে আমার যে ডিভাইসটা হেল্প করে সেটা কি? মডিউলেটর, ডিমডিউলেটর, ওরফে যার নামই হচ্ছে মোডেম, ঠিক আছে। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, বলো তো www আর ইন্টারনেটের মধ্যে ডিফারেন্স কোথায়? চলো বলো। এখানে অনেকেই আছে, এই আজকে এই যে যারা এই ক্লাসে আছে উপস্থিত, বা আজকে যারা এই ভিডিওটা দেখবে, তারা সবাই ভাববে যে www মানে ইন্টারনেট, কিন্তু আমি তোমাদেরকে বলছি www মানে ইন্টারনেট নয়। কেন এটা তোমরা ভাবো? www তো ইন্টারনেট সাহায্যই চলে না। হ্যাঁ ইন্টারনেটের সাহায্যে চলে, বাট দুটো জিনিস কি সেম? আমাকে এটা বলো। ইন্টারনেট গ্লোবাল নেটওয়ার্ক চলে আর ওটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কে চলে। কি চলে? গ্লোবাল নেটওয়ার্ক আর ওটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক। একটা গ্লোবাল নেটওয়ার্ক, একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, দুটোর মধ্যে পার্থক্য কি হলো ভাই? মানে ইন্টারনেট কম্পিউটার এন্ড সার্ভার থেকে কমিউনিকেট করে, আর এটা আমাদের ওয়েব থেকে কমিউনিকেট করে। ঠিক আছে, চেষ্টা করেছো ভালো, বাট হয়নি। অন্য কেউ? স্যার www আমাদের সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে, আর ইন্টারনেট সার্চ ইঞ্জিন আবার আলাদা জিনিস, আরো কমপ্লিকেটেড করে দিচ্ছ তুমি। তোমাকে নর্মাল কোশ্চেন, এটা তুই সিএসটি পড়বি, মানে পড়ছিস তো, তোর এগুলো জানা উচিত। আজকে এগুলো যদি না জানিস তাহলে মজা আসবে না কিন্তু পড়ে। তো www আর হচ্ছে ইন্টারনেটের মধ্যে পার্থক্য কি? বারবার জিজ্ঞাসা করছি। যেগুলো বলছিস সার্চ ইঞ্জিন, ওগুলো দিয়ে কমপ্লিকেটেড করছিস, ব্যাপারটা কমপ্লিকেটেড নয় এত। বল। স্যার ইন্টারনেট হচ্ছে একটা হোল এ ওয়ান বাই ওয়ান বস, ওয়ান বাই ওয়ান। আমি শুনতে পাচ্ছি না কারোর কথা, একজন করে বলো, একজন করে বলো। যে বলছো তার নাম বলে বলো, তাহলে আমার মনে থাকবে। সিগন্যাল ইন্টারফেস করে, HTTP সিগন্যাল ইন্টারফেস করে। কি করে? সিগন্যাল ইন্টারফেস মানে HTTP হাইপারটেক্সট। আবারও অনেক জটিল করে দিচ্ছে। নেটে সার্চ করতে পারো, সার্চ করছো করো, অসুবিধা নেই। বাট আমার অ্যান্সার চাই www আর ইন্টারনেটের মধ্যে পার্থক্য বলো। স্যার বলো। ইন্টারনেট হচ্ছে হোল নেটওয়ার্ক, ওকে, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ওর একটা পার্ট। একদমই ঠিক কথা বলেছে এই ছেলেটা। ইন্টারনেট হচ্ছে একটা তোমার একটা শহর হচ্ছে, আর ওই শহরের ভিতরে একটা সিটি হচ্ছে www। না এইরকম এক্সাম্পলও দিও না, তাহলে লোকে বুঝতে অসুবিধা হবে। এমন এক্সাম্পল দাও যেটা বুঝে যাবে। দেখো ইন্টারনেট হচ্ছে কি? ইন্টারনেট হচ্ছে একটা পরিষেবা দিচ্ছে, যেটার মাধ্যমে তুমি সংযুক্ত করতে পারছো কাকে? সার্ভার, কম্পিউটার, অন্যান্য রিসোর্সগুলোকে, কারেক্ট। কিন্তু এইটা কানেক্ট করলেই তো হবে না। তথ্য মানে ডেটা, ইনফরমেশনকে আদান প্রদান করতে হবে। সেই আদান প্রদান করার জন্য যে হেল্প করছে সে হচ্ছে www। তাহলে আমরা বলতে পারি www কোনোদিনই চলতে পারবে না যদি নেটওয়ার্ক এক্সিস্টই না করে। নেটওয়ার্ক মানে কি?
কখন বলতো এই মেশিনটা তোর বন্ধু রিঙ্কি পিঙ্কি হাবিজাবি একটা নাম বললাম লেটসে, তার সাথে কমিউনিকেট করতে পারবে? বল কখন? আগে তো আমার এই কানেকশানগুলো লাগবে। আমার www আছে, আমার কানেকশান নেই, হবে? বা ও বলছিল সার্চ ইঞ্জিন, আমার মেশিনে একটা অপেরা মিনি বসিয়ে রেখেছি, আমি ইন্টারনেটের সাথে লাইন দিয়ে কানেক্টই করিনি, চলবে? কিছু লাভ আছে? সার্চ ইঞ্জিনে গিয়ে www.google.com লিখবি, জীবনে আসবে না, বলবে ইউ আর অফলাইন, ইয়েস অর নো? তাহলে আমার লাভ কি? তাহলে আমার লাগবে ইন্টারনেট। ইন্টারনেট কি করবে? ইন্টারনেট বেসিক্যালি তোমার রিসোর্সেস কম্পিউটার সার্ভারকে সংযুক্ত করতে হেল্প করে। আর www হচ্ছে কি সহায়তা। যেমন আমরা রামায়ণে দেখেছিলাম, যেমন আমাদের কে অর্জুনের সাথে কে ছিল? কৃষ্ণ ছিল সারথি হিসাবে, লাইক সেরকম ইন্টারনেটের সাথে www আছে অ্যাজ এ সারথি হিসাবে, যে কিনা ডেটা ইন্টারনেট কি করছে, আর্কিটেকচারটা তৈরি করে দিচ্ছে, ভাই সব রেডি, ঠিক আছে? আর www কি করছে? তথ্য আদান প্রদান করাতে হেল্প করছে। তাহলে এটা পার্থক্য। ইন্টারনেট একা চলতে পারে, আর্কিটেকচার বানিয়ে রাখতেই পারি, আর্কিটেকচার www এর উপর ডিপেন্ড করে না, কিন্তু www কে তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেটের এক্সিস্টেন্স থাকতেই হবে। ইন্টারনেটের এক্সিস্টেন্স না থাকলে www এক্সিস্টেন্সই থাকবে না। এটাই হলো বেসিক ডিফারেন্স। অর্ধেক স্টুডেন্ট বলতে পারে না, স্টুডেন্ট কেন, টিচারও বলতে পারে না অনেকে, বুঝতে পেরেছো? তাহলে www আর ইন্টারনেটের মধ্যে পার্থক্য বোঝা গেল। কি কি ও কি বলছে, হাসছিস কেন তুই? হ্যাঁ, রামায়ণ বলিনি তো আমি, রামায়ণ বলেছি তো, মহাভারত, হ্যাঁ রামায়ণ বললে ভুল বলেছি। যাই হোক, ওইটা তো ঠিক বলেছি, অর্জুনের সাথে তো কৃষ্ণই ছিল রে বাবা, সে ঠিক আছে, ওখানে রামের সাথে হনুমানজি ছিল, একই ব্যাপার, ওই সারথি, ঠিক আছে, এবার মিলিয়ে নে একটু, ঠিক আছে, একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে বোঝা গেল, তো ইন্টারনেট হচ্ছে কি আর্কিটেকচার, যেটা কিনা তোমার বিভিন্ন ধরনের, আবারও বলে দিচ্ছি, সার্ভার, কম্পিউটার, তারপর তোমার বিভিন্ন রিসোর্সেস, যেমন তোর রাউটার হতে পারে, প্রিন্টার হতে পারে, যা কিছু হতে পারে, সেগুলোকে কানেক্ট করে যখন তুই একটা আর্কিটেকচার ডেভেলপ করে দিচ্ছিস, সেটা হচ্ছে ইন্টারনেট। কমিউনিকেশনের জন্য রেডি করে দিলি, এবার কমিউনিকেশন করার জন্য কার হেল্প লাগবে? www। তাহলে ইন্টারনেট একা চলতে পারে, কিন্তু www ইন্টারনেট ছাড়া কখনোই এক্সিস্ট করবে না। খাতায় লিখে রাখতে পারো নিজেদের মতো করে, নাহলে আমি নোটস দিয়ে দেবো। এটা একটা কোশ্চেন গেল। আর কি পড়ানো যায়? আচ্ছা, এইটা এবার এক্সপ্লেন কর তোরা নিজেরা। এই যে ছবিটা যেটা দেখতে পাচ্ছি, এটা এক্সপ্লেন কর, চল বল কিভাবে কাজ করে। তোর মেশিন থেকে যখন তুই একটা তোর বন্ধুকে হাই পাঠাস, সেটা কিভাবে হয় বল, বল, আমি একটু বসি, বললে তোরা। হ্যালো, শোনা যাচ্ছে? কিসের কোশ্চেনটা? বললাম ইন্টারনেট কিভাবে কাজ করে। তোর বন্ধুকে যখন তুই একটা হাই পাঠাস, সেটা যাওয়ার প্রসেসটা কি? বা তুই যদি ফেসবুকে একজন কারোর সাথে কথা বলিস, পছন্দ হলো, হাই পাঠালি, তাহলে সেটা হয় কি করে, কমিউনিকেট হয় কি, তার কাছে মেসেজটা যায় কি করে? কেউ একজন হাত তুললে, কেউ একজন কমেন্টে লিখো না বাবা, আমি দেখতে পাচ্ছি না আপাতত। এইভাবেই হয় কিছু একটা ঘটনা, বাট ঘটনাটা কি? এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। সবার প্রথমে আইডেন্টিফাই কর যে দুটো জিনিস কি। নেটওয়ার্ক কানেকশন, একটু আগে অনেক কিছু বলে দিলাম, এইগুলোকে একটু ভাব, তাহলেই পারবি। প্রথমে ইউজার আইএস, ইন্টারনেট কানেকশন, फिर রাউটিং, সার্ভার। আরে ভুল হতেই পারে, বল না রে বাবা। মানে মেসেজ আগে ইকুয়াল, फिर ডিভাইস, যেমন স্মার্টফোন ট্রান্সফার করলাম, সেল টাওয়ার দি গেল, फिर ইন্টারনেট রাউটিং, সার্ভার প্রসেসিং, বাবা ডিভাইস। অনেক কিছু বলছে রে বাবা, ঠিক আছে, বলবি না কেউ? তাহলে আমি বলি, সবার প্রথম দুটো জিনিস লাগে একটা ইন্টারনেট পরিষেবা চালানোর জন্য। ফার্স্ট কি লাগে স্যার? ফার্স্ট আমাদের যেটা লাগে সেটা হচ্ছে, একে বলা হয় হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট তাহলে ইন্টারনেটের সাথে যে সকল ডিভাইসগুলো তোমরা কানেক্ট করছো, তাদের প্রত্যেককে কি বলবো আমরা আজকে থেকে? ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট কিন্তু সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে না।
আমি একটু আগেই বলছিলাম তোমার মেশিন ডাইরেক্টলি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না। ইয়েস, এভরিথিং ক্লায়েন্ট। যারাই কিনা ইন্টারনেটের সাথে যুক্ত হতে চাচ্ছে, যুক্ত হওয়ার ইচ্ছুক প্রকাশ করছে, তাদের সবাইকে আমরা টেকনিক্যাল টার্মে কি বলবো? ক্লায়েন্ট। ক্লায়েন্ট ক্লায়েন্ট এবার ক্লায়েন্ট কিন্তু কখনোই ইন্টারনেটের সাথে ডাইরেক্টলি কানেক্ট হতে পারে না, ঠিক আছে? তার জন্য আমার লাগবে হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেটা কিনা এই রাউটারটা এখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাজ করছে। আমি আজকে জিওর রাউটার নিতে পারি, আজকে আমরা এয়ারটেলের রাউটার নিতে পারি, কারেক্ট? আজকে আমরা বিএসএনএল এর রাউটার নিয়ে আসতে পারি বাড়িতে, হ্যাঁ কি না বলো? এইগুলোই তো লিডিং। বিএসএনএল এখন বিএসএনএল এর কাজ, নামটা বলে দিলে আমারটা হয়ে যাবে না, বিএসএনএল এর কাজ একটা কোম্পানি নিয়েছে যারা 4G বানাচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, 15,000 কোটি টাকার ডিল, ঠিক আছে? জিও এয়ারটেল, আরে সেটা আমি জানি না, তোরা জানবি আমার থেকে ভালো। তো জিও এয়ারটেল বিএসএনএল এরা হচ্ছে রাউটার দিচ্ছে বাড়িতে, তাই না? যার মাধ্যমে আমরা ইন্টারনেট, তাহলে ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হচ্ছে যারা ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারবে। আর ক্লায়েন্টের একটা ডিজিটাল অ্যাড্রেস আছে যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, কারেক্ট? এইটা হয়ে গেল। আর আমি এই কম্পিউটার থেকে কি করব? নিশ্চয়ই google.com লিখবো, বা কোনো একটা সাইট, বা ফ্লিপকার্ট, বা মেশো, বা তোদের যা যা আরও যা যা কিনিস তোর ওয়েবসাইটগুলো, বল না নাম, যাই কিনিস, নাইকা, রাইট, এইসব তো সার্চ করবি, কারেক্ট? তো সেই ডিটেলসটা আনার জন্য লাগবে কাকে? কোথা থেকে সেই ডিটেলসটা আনবে? সার্ভার। সার্ভার কি করে? সার্ভার তথ্য আদান প্রদানে হেল্প করে। সার্ভারের কাছে প্রত্যেকটা তথ্য কি থাকে? স্টোর থাকে। শুধু তথ্য স্টোর থাকে না, তার সাথে সাথে আইপি অ্যাড্রেসগুলোও স্টোর থাকে। কারণ তোমার এই রাউটার যখন কমিউনিকেট করতে চাইছে, তুমি তো ডাইরেক্টলি, আমি আগে বলে দিচ্ছি, ক্লায়েন্ট ডাইরেক্টলি সার্ভারের সাথে কমিউনিকেট করবে না, তাই না? কে করবে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের রাউটার করবে। তো রাউটার করবে সার্ভারের সাথে, তাহলে কি রাউটার, এই রাউটার যে কমিউনিকেট করছে, এই রাউটারের ডিজিটাল ঠিকানা এর কাছে থাকতে হবে কি হবে না? তাহলে তো কমিউনিকেট করতে পারবে না। তা সার্ভার হচ্ছে হাই কম্পিউটেশনাল পাওয়ার যুক্ত তোমার একটা ডিভাইস, যার মধ্যে সমস্ত ইন্টারনেটে সংরক্ষিত তথ্যগুলোকে রাখা আছে, মানে সংরক্ষিত করা হয়েছে তথ্যগুলোকে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার করসপন্ডিং আইপি অ্যাড্রেস, মানে ডিজিটাল ঠিকানাগুলো স্টোর আছে। নাহলে বুঝবে কি করে যে কোন রাউটার আমার সাথে কমিউনিকেট করতে চাইছে, তাই না? তাই এটা হলো বেসিক স্টেপ। তাহলে আমাদের ইন্টারনেট চালানোর জন্য দুটো জিনিস লাগবে। ফার্স্ট হচ্ছে কি? একটা ক্লায়েন্ট, যে কিনা আমাদের ইচ্ছুক ইন্টারনেটের পরিষেবার সাথে যুক্ত হতে। আর সেকেন্ড হচ্ছে আমার কে? সার্ভার, যে কিনা তোমাকে তথ্যগুলোকে দেবে, যার কাছে তথ্যগুলো স্টোর আছে। হয়ে গেল। এবার আমরা এটাকে মুছছি। এবার এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যখনই তুমি কোনো কিছু বললে, আমাকে কেউ কিছু বললি না তো? যখনই তোর মেশিনে গিয়ে সার্চ ইঞ্জিন থেকে কোনো একটা ওয়েবসাইটকে তুই টাইপ করবি, লেটস সে www.google.com, কারেক্ট? ইয়েস অর নো? যখনই এটাকে টাইপ করলি, তোর একটা সার্ভার হয়, যেই সার্ভারটা কি করে, ফার্স্ট তো এই যে তুই যেটা টাইপ করলি, এই জিনিসটাকে ডিজিটাল বিটসে কনভার্ট করতে হবে। এর জন্য একটা সার্ভার লাগে, যাকে বলা হয় ডিএনএস সার্ভার, ডোমেন নেম সিস্টেম। এটা আলাদা করে স্পেসিফিক্যালি পড়াবো। কারণ এই যে google.com লিখছিস, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা আইপি অ্যাড্রেসকে ট্রেস করছে। গুগল, তোমরা সবাই নেটে সার্চ করো, আমি আবারও দেখাচ্ছি গুগলের আইপি অ্যাড্রেস কি হয়। চলো আমরা এইটা কেটে দিচ্ছি, হ্যাঁ সব প্র্যাকটিক্যালি দেখাবো। আমার ক্লাস মানেই তোমরা প্র্যাকটিক্যাল ওভারভিউ পাবে। চলো, আইপি অ্যাড্রেস কি সব লেখা চলে আসছে। 8.8 ভেরি গুড। আইপি অ্যাড্রেস অফ google.com। দেখো, google.com এর আইপি অ্যাড্রেস আছে। হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ google.com? তোমরা কি দেখতে পাচ্ছ? সবাই বলো, কি দেখতে পাচ্ছ? 8.8.8.8। দেখো, তার আগে একটা কথা তোমরা দেখতে পাচ্ছ, দ্য আইপি অ্যাড্রেসেস ফর গুগল পাবলিক ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। এ কি করে, যে তুমি যে ওয়েবসাইটগুলো সার্চ করছো, তার করসপন্ডিং আইপি অ্যাড্রেসগুলোকে ওর মধ্যে স্টোর করে রাখে। যখনই তুমি তোমার মেশিন থেকে google.comটা সার্চ করছো, তোমার ডিএনএস যে সার্ভার আছে, সেই ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়, ঠিক আছে? রিকোয়েস্টটা যায়, বলে যে দেখো তো এই যে আমার ইউআরএলটা দিয়েছে স্টুডেন্ট বা ইউজার, ইউআরএল তো www. এটা কি ইউআরএল কি ইউআরএল না? ইউনিফর্ম রিসোর্স লোকেটার বলা হয় যাকে। সো এই ইউআরএলটার করসপন্ডিং ডিজিটাল ঠিকানাটা কি আমাকে একটু বলে দেবে? তখন ডিএনএস বলে দাঁড়াও, আমার ডাইরেক্টরিতে চেক করছে। ডিএনএস লাইক হচ্ছে ফোন ডাইরেক্টরি। সেই আগেকার দিনে হতো না, একটা ফোন ডাইরেক্টরি বেরোতো, যত নাম্বার, তার কার নাম্বার, তার পাশে তার অ্যাড্রেস সব লেখা থাকে, একটা ডাইরেক্টরি, রাইট? ও কি করছে, যখনই তুমি www.google.comটা লিখছো,
ডিএনএস সার্ভারের কাছে যাচ্ছে, ডিএনএস সার্ভার একটা কোয়ারি জেনারেট করছে, কোয়ারি জেনারেট করে ও চেক করছে যে এই সার্ভার এই যে আমাকে ইউআরএলটা দিয়েছে এটা করসপন্ডিং ডিজিটাল অ্যাড্রেসটা কি এর, সেই ডিজিটাল অ্যাড্রেসটা যখনই খুঁজে পেলো তখন কি হবে দেখো, যখন এইটা বুঝে গেছো আমি ব্যাক করব, তাহলে আমার প্রথম তো কাজ হলো এইখান থেকে আমি রিকোয়েস্ট পাঠালাম, সেটা রাউটারের কাছে আসলো, এই আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট রাউটারের কাছে আসলো, রাউটার সেটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করবে, ইন্টারনেটের সাথে কানেক্ট করা মানে এই রাউটারটা ওই দেখলো রিকোয়েস্টটা কি আর কোন আইপি অ্যাড্রেস দিয়ে এসছে, কারণ ধর এই রাউটারের সাথে একটা মেশিন না, আমাদের একটা দুটো তোদের সবার মোবাইল অনেকেরই তো অনেক কিছু এই আমাদের ইজি টু লার্নিং এর নেটওয়ার্কের সাথে কানেক্টেড, কে পাঠিয়েছে রিকোয়েস্টটা, তুই পাঠিয়েছিস, আমি দেখবো এটা কি হয়। তাহলে প্রথমে রাউটার আইডেন্টিফাই করলো যে কোন ক্লায়েন্ট আমাকে এই রিকোয়েস্টটা পাঠিয়েছে, ফর এক্সাম্পল আমি পাঠিয়েছি রিকোয়েস্টটা, তাহলে আমার আইপি অ্যাড্রেস আছে, সবার আলাদা আলাদা একটা আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেস দিয়ে রাউটারের কাছে রিকোয়েস্টটা আসলো, রাউটার রিকোয়েস্টটা দেখে বললো আচ্ছা প্রীতম দত্ত বলে একজনের কম্পিউটার থেকে এসছে, রাইট, কি রিকোয়েস্ট এসছে, এইটা এসছে, তো ও কি করলো, ও বললো ডিএনএস সার্ভারের কাছে পাঠালো, ডিএনএস সার্ভার এর মাঝেই আছে, ঠিক আছে কোথাও একটা মোডেমে হয়ে গেছে, কিন্তু মোডেম দিয়ে পাস করিয়ে দিয়েছে, মোডেম দিয়ে পাস করানোর পরে কারণ এই মোডেম আর রাউটার এরা দুজন মিলে একত্রে কি, এদের একত্রে আমরা কি বলছি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে কিনা এই পাবলিক অ্যাড্রেস দিয়ে কি করছে ইন্টারনেটের সাথে কানেক্ট করছে, তো ইন্টারনেটের সাথে শুধু কানেক্ট করলেই হবে না, এবার প্রসেস করতে হবে তো রিকোয়েস্টটা, তুই তো দেখতে চেয়েছিস গুগল বা ফ্লিপকার্টের পেজটা, সেটা তো আনতে হবে, তাহলে কি হলো, তাহলে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গিয়ে কি করলো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বললো ডিএনএস সার্ভারকে বললো যে ভাই যাও গিয়ে দেখো যে ইউজার এইটা এই যে আমাকে যে ইউআরএলটা দিয়েছে এটার ডিজিটাল অ্যাড্রেসটা কি, ও কি করলো ওই ইউআরএলটাকে নিয়ে কোয়ারি জেনারেট করে চেক করে দেখলো যে ওটার করসপন্ডিং ডিজিটাল অ্যাড্রেস কি 8.8.8.8 আমরা দেখলাম না, তো ও সেই ডাইরেক্টরি দিয়ে দেখছে যে এই আইপি অ্যাড্রেস, ওর কাছে অনেকগুলো এরকম ডিজিটাল ঠিকানা লেখা আছে এবং ওই ডিজিটাল ঠিকানাটা কার, সেই তাকে দেখ আমাদের এই পৃথিবীতে শুধু তো গুগলের সার্ভার নেই, তোর আমার কোম্পানির জন্য একটা সার্ভার বানিয়ে রেখেছি, তোর কোম্পানির জন্য একটা সার্ভার আছে, গুগলের আছে, মাইক্রোসফটের আছে, অ্যামাজনের আছে, প্রত্যেকটা কোম্পানির সার্ভার আছে, অনেক সার্ভার সারা পৃথিবীতে, কার সার্ভারের ঠিকানাতে তুই রিকোয়েস্ট পাঠিয়েছিস সেটা বুঝবো কি করে, তো ডিএনএস চেক করছে এই ডিজিটাল এই যে 8.8.8 মানে গুগলের ঠিকানাতে আমাকে ইউজার যেতে বলছে, তাহলে ডিএনএস সার্ভারে ওই কোয়ারিটা জেনারেট হওয়ার পরে ও কি করলো ওই ডিজিটাল অ্যাড্রেসেও গেল, গিয়ে এটা ধর এটা অ্যামাজনে, এটা ধর গুগলের, তাহলে ও কাকে রিকোয়েস্ট পাঠিয়েছে গুগলকে, তাহলে গুগলের সার্ভার থেকে ওই রিকোয়েস্টটা করসপন্ডিং যে তুই ডকুমেন্টসটা দেখতে চেয়েছিস সেটাকে ফেচ করে ওই পথেই নিয়ে এসে তোমার মেশিনে শো করে দিল, দ্যাট ইজ কল্ড ইন্টারনেট, বুঝতে পেরেছো, সবার ক্লিয়ার হয়েছে বলো, এই লেভেলের কোথাও বুঝতে পেরেছো এর আগে বলো, আর এই জিনিসের জন্য আমরা যখন এটাকে ওয়্যারলেস ওয়্যার মিডিয়াম সমস্ত কিছু করবো তখন ওই ডেটা সেন্টার, কারেক্ট, ইয়েস অর নো, কার কোনো কোশ্চেন থাকলে বলো, আমি বসলাম, বলো কার डाउट আছে, हेलो তোদের डाउट नहीं तो सर इसको एक बार बढ़िया से स्टेप बाय स्टेप मैंने अच्छा नहीं बोला क्या, नहीं सर समझ में आ गया, लेकिन सर फिर आगे चल के अगर मैं भी भूल गया বল তো জোরে আরেকবার বল, হ্যাঁ দেখবো আমি কি তুই বলতে পারবি, চেষ্টা কর প্লিজ ট্রাই কর, বল জোরে বল, আবার তোকে বলতে বলেছি তো, তোকে যখন ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে কোশ্চেন তুই তোর বন্ধুটাকে চান্স দিয়ে দিবি জব পাওয়ার সময়, বল প্রথম থেকে, এই তোদের মধ্যে অনলাইনে আর কে আছিস যে বলতে ইচ্ছুক আছিস, নাম বল, স্টার্ট কর, বল দেখি শুনি আমি কতটা বুঝতে পেরেছিস ক্লাসে, বল রে, কেউই বলে না, তুই বলে দে, আমি বোঝাতে পারবো না কি আমি, চেষ্টা তো কর রে বাবা, আচ্ছা ফার্স্টে জোরে বলবি ওরা যাতে শুনতে পারে, আচ্ছা হ্যাঁ ফার্স্টে পিসি বা কোনো কম্পিউটার বা যাই মোবাইল থেকে ইন্টারনেট দেওয়ার পর সেটা রাউটারে ইন্টারনেট দেওয়ার পর ইন্টারনেটই তো বলছি, ইন্টারনেট দিবি কি করে, হবে না হলো না, এই তুই বলতো ভাই বোঝাতে কে অনলাইনে কে আছিস যে ভালো করে এক্সপ্লেন করতে পারবি আমাকে বল, অনলাইনে কে আছিস, অনলাইনে কে আছিস, কেউ নেই, বোঝাতে পারবো না স্যার, নিজে বুঝে গেছি, দাঁড়া তো দেখি একজনের নাম, এই অনুষ্কা দত্ত, যাকে আমি তুলবো এবার, আমার হাতে চলে এসছে মানে এবার আমি কিন্তু তুলবো, অনুষ্কা দত্ত বলো, তুমি বলো তো, একটু বোঝাও তো, স্যার আমি এক্সপ্লেন করতে পারবো না, কেন, তাহলে তুই কি শিখছো,
এক্সপ্লেন করতে হবে তো, আমি তো শিখেছিলাম বলে আজকে এখানে দাঁড়িয়ে পড়াতে পারছি, তাহলে বোঝাতে পারছি। বিপাশা গুহ বলো, এবার কিন্তু একজন একজন করে আমি ধরবো। হ্যাঁ স্যার। বলবি? আপনি আরেকবার বলুন, মানে স্টার্টিংটা কোথা থেকে করব একটু ধরিয়ে দিন। স্টার্টিংটা হচ্ছে ক্লায়েন্ট কি, সার্ভার কি, ক্লায়েন্ট কিভাবে একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট জেনারেট করলে রেসপন্স পায়। চলো। আচ্ছা, ক্লায়েন্ট যদি কিছু ফার্স্টে সার্চ করে কোনো ক্লায়েন্ট কে, আমাকে সেটা আগে বোঝাও, সবাইকে বোঝাও যে ক্লায়েন্ট কে। ক্লায়েন্ট আমরা যারা অ্যাক্সেস মানে কম্পিউটারে টাইপ করছি বা ইয়ে করছি, যারা আমরা ক্লায়েন্ট আমরা নয়, ক্লায়েন্ট কম্পিউটার, ল্যাপটপ, পিসি, মোবাইল, এরা ক্লায়েন্ট আমরা নয়, কিন্তু আমরা ইউজার। এই বেসিক টেকনিক্যাল টার্মগুলো তোমরা ইঞ্জিনিয়ার তো তোমাদের জানতে হবে। আমরা হচ্ছে ইউজার, মেশিনগুলোকে ক্লায়েন্ট বলে, নট আমরা ক্লায়েন্ট। ওকে চলো এবার বলো তুমি। হ্যাঁ, তাহলে ইউজার যখন ক্লায়েন্টকে কিছু টাইপ করে জিজ্ঞেস করবে, তখন www বা আইপি অ্যাড্রেস সার্চ করবে যে এই নামের সাথে কোন আইপি অ্যাড্রেসটা রয়েছে। ওকে, সেইটা ইন্টারনেট থেকে সার্চ করে সেই আইপি অ্যাড্রেসে যেটা রয়েছে সেটা শো করবে। এবার এটার জন্যই মাঝে মডেমটা দরকার হবে, কারণ মডেমটা আমাদের ডিজিটাল যেটা পুরো ঘেটে ঘ হয়ে গেছে, তুমি গুলিয়ে ফেলেছো। দাঁড়াও, ঠিক আছে, চেষ্টা করেছিস, অসংখ্য ধন্যবাদের জন্য। আরেকজন বিপাশা যে আছে, তারপরে বিপাশা ভট্টাচারিয়ানাকে তুমি বলতে পারবে? পালিয়ে গেল, যেই ধরছি ফটাফট পালাচ্ছে। আর কাকে নি ধরি আর কাকে ধরি, একটু দাঁড়া। অনিমেষ চক্রবর্তী, তুমি কোশ্চেন করোনি তো? আবার কে কোশ্চেনটা করেছিল আমাকে যে আরেকবার বুঝিয়ে দাও স্টেপ বাই স্টেপ? সুফিয়ান নাসিম, তাই তো ভাই? তোকে আমার ভালোভাবে মানে চেনা হয়ে গেছে, মানে আমার তোর নামটা একদম পুরো মাথায় সেট হয়ে আছে। তুই একবার ট্রাই কর, চেষ্টা কর ভাই। सर जो क्लाइंट है पीसी वो से पहले रिक्वेस्ट भेजेगा राउटर को। हाँ ठीक है पहले रिक्वेस्ट भेजेगा, बट उसके पहले क्या है, मतलब आईपी एड्रेस वो सारा कुछ बोलो भाई, वो इन्फॉर्मेशन भी तो चाहिए ना। हाँ सर, पहले मतलब क्लाइंट जो पीसी का है, हाँ, जो पीसी को हम लोग क्लाइंट बोल रहे हैं, हाँ, वो सर आईपी एड्रेस को मैच करके वो पहले रिक्वेस्ट भेजेगा राउटर। किसको भेजेगा? हाँ, राउटर को भेजेगा, करेक्ट, ओके सर। राउटर को भेजने के बाद राउटर उसको मैच करके फिर मॉडेम को भेजेगा। आईएसपी मतलब इंटरनेट नहीं, राउटर मॉडेम को मैच करके भेजेगा नहीं भाई। नहीं सर, राउटर मॉडेम के थ्रू डीएनएस सर्वर को भेजेगा, डीएनएस रिक्वेस्ट, राइट? ডিএনএসটা কি? ডিএনএস হচ্ছে এর করসপন্ডিং যে তোর আইপি অ্যাড্রেসটা আছে। তো ডিএনএস সার্ভারের কাছে কি করবে তুই, যখন আমি আরেকবার বলে দিচ্ছি বাবা, ক্লায়েন্ট হচ্ছে কম্পিউটার বা মেশিন, যে কোনো তোমার এন্ড পয়েন্ট ডিভাইস। আরেকটা কথা আমি টার্ম ইউজ করছি, এন্ড পয়েন্ট ডিভাইস, ঠিক আছে? যেখানে তুমি কি করছো, তুমি সার্চ ইঞ্জিনের সাহায্যে তুমি www.google.com লিখলে। এবার আমি কি বললাম, এইটার ব্যাক এন্ডে কে আছে? নেটওয়ার্ক আছে, আর হচ্ছে www আছে, যে কিনা এই তথ্য আদান প্রদানে হেল্প করবে, রাইট? ফ্লিপকার্ট.com বা google.com লিখলাম, তো এর আইপি অ্যাড্রেস থেকে রাউটারের কাছে একটা রিকোয়েস্ট আসলো। এবার এই রাউটারের সাথে অনেক মানে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে জিও তো আমার এলাকায় আমাকেই শুধু জিও, শুধুমাত্র আমি তো বিশাল কেউ নয় যে আমাকেই শুধু অ্যাক্সেস দেবে, সবার বাড়িতেই জিও আছে, তাহলে অনেক লোকের বাড়িতে জিও আছে, সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছে অনবরত ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। তাহলে রাউটারগুলো বেসিক্যালি চেক করবে এটা কিন্তু তোর বাড়ির হোম রাউটার। আমি এখানে যে রাউটারের কথা বলছি সেটা হচ্ছে তোর জিওর যে সার্ভিস সেন্টার, বা জিওর যে সার্ভিস সেন্টার বলতে জিওর যে সেন্টার আছে, সেই সেন্টারে বড় বড় রাউটার বসানো আছে, সেই রাউটারের কথা বলছি, কিন্তু বাড়ির এই ছোট রাউটারের কথা বলছি না। আমি লোকাল এরিয়া নেটওয়ার্ক বানাচ্ছি না, আমি হিউজ নাম্বার অফ নেটওয়ার্কের কথা বলছি। সেখানে ওই জিওর যে অফিস বা যে সেন্টার আছে সেখানে তোর অনেক বড় বড় রাউটার বসানো আছে, সুইচ বসানো আছে, রাউটার বসানো। সেই রাউটারের কাছে রিকোয়েস্ট আসছে। এবার সেই রিকোয়েস্টটা কার বাড়ি থেকে আসছে, কে আসছে, সেটা জানবো কি করে? ডিজিটাল অ্যাড্রেসের দ্বারা। সেটা কি? তোর কম্পিউটার, আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস। তা সেই রিকোয়েস্টটা সবার প্রথমে রাউটারের কাছে এসে পৌঁছালো। রাউটার দেখলো যে আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে, সেই রিকোয়েস্টটা হচ্ছে এই, ঠিক আছে? তো রাউটার বুঝবে কি করে যে আমি ওইটাকে কোথায় পাঠাবো, তাই না? তার জন্য আমার কি লাগবে? তার জন্য আমার একটা ডোমেন নেম সিস্টেম সার্ভার লাগবে, যে কিনা ওই কাজটাই করবে যে এই www.google.com এর করসপন্ডিং ডিজিটাল অ্যাড্রেসটা কি আছে সেটাকে খুঁজে বার করা। তখন ও কি করবে? ডিএনএস সার্ভারকে এই ফার্দার এই তোর কোয়ারিটাকে ফরওয়ার্ড করবে অ্যাজ এ প্যাকেট ফর্মে। কি ফর্মে? প্যাকেট ফর্মে। তো ওর যখনই ওটা রিসিভ করবে তখন ও কি করবে? ও
ও ডাইরেক্টরিতে চেক করবে এই www.google.com এর করসপন্ডিং আইপি অ্যাড্রেস কি আছে। ফর অ্যান এক্সাম্পল আমি এখানে তোদেরকে একটা দেখাই, এটা ধর এরকম একটা টেবিল আছে বেসিক্যালি ডিএনএস সার্ভারের কাছে, সেই টেবিলে এখানে লেখা আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নাম, ঠিক আছে, এখানে দেওয়া আছে ডোমেন, ডোমেন 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 অনেক রকমের হয়, অর্গানাইজেশনের জন্য গভর্নমেন্টের জন্য .gov হয়, তাই না, .in হয়, .com হয়, সেইগুলো অনেকগুলো ব্যাপার থাকে, সব ধীরে ধীরে শিখবি, আমার কাছে চাপ নেই, চলে এসেছি সেখানে যখন শিখিয়ে দেবো। ওয়েবসাইট ডোমেন এরকম হবে এবং এখানে তার করসপন্ডিং আইপি অ্যাড্রেসও আছে। হ্যাঁ, তাহলে এখানে ধর google.com আছে, গুগলের আছে, ফ্লিপকার্টের আছে, সবার আছে তো এরকম, সবার আছে। এবার ও কি করছে, ও এর মধ্যে বেসিক্যালি চেক করছে প্রত্যেকটাতে যে কার আইপি অ্যাড্রেস এইটা। এবার ও এরকম একটা টেবিলের থেকে চেক করলো যে গুগলের করসপন্ডিং আইপি অ্যাড্রেস কত, 8.8.8.8, এটা এইটার করসপন্ডিং কি, এটাই হচ্ছে ওই গুগলের করসপন্ডিং আইপি অ্যাড্রেস, মানে গুগলের সার্ভার, রাইট, গুগলের সার্ভার। আর তুই তো গুগলের সার্ভার থেকেই ডেটাটাকে ফেচ করবি, তাহলে ও কি করলো, ফার্দার এই আইপি অ্যাড্রেসে তোর ওই প্যাকেটটা, প্যাকেট মানে তুই যে কোয়ারিটা করেছিস গুগলেকে লিখেছিস আমার একটা আইটি সিস্টেমের নোট দাও তো সেমিস্টারে পাস করে যাব, তো সেই যে ডকুমেন্টসটা, সেই যে রিকোয়েস্টটা, সেটা এই অপটিক্যাল ফাইবার কেবল আরও অনেক রাউটার, আমাদের ইন্টারমিডিয়েট অনেক রাউটার থাকে, কারণ আমি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেই সার্ভারের কাছে যাওয়ার জন্য অনেক রাউটার থাকে, তাই একটা রাউটার থেকে আবার আরেকটা রাউটার, আরেকটা রাউটার থেকে আরেকটা রাউটার, এই করে করে ইউজিং অপটিক্যাল কেবল, এটা হচ্ছে কি ট্রান্সমিশন মিডিয়াম, এই যে কালো কালো এগুলো কি মিডিয়াম, যার মধ্যে দিয়ে কি পাস করে, ডেটা প্যাকেটগুলো পাস করে, ঠিক আছে। এবার গিয়ে এখানে এই রাউটারটা, লাস্ট রাউটারটার কাছে ইনফরমেশন আসলো যে কোন সার্ভারের কাছ দিয়ে তুমি রিকোয়েস্টটা নেবে। এখানে একটা সার্ভার আছে ধরো গুগলের, একটা আছে ধরো ইসের, তাহলে ও কার কাছে পাঠাবে, গুগলের সার্ভারের কাছে পাঠাবে। তো এই সার্ভার থেকে তুমি কি পাবে, রেসপন্স পাবে। সার্ভার কি করে, প্রোভাইড করে, কি করে, ইনফরমেশন, যে ইনফরমেশনটা চেয়েছো, তোমাদের ইনফরমেশন কি চেয়েছিলে, আমার আইটি সিস্টেমের নোটস দাও যেটা দিয়ে আমি পাস করে যাবো, তাহলে সেই নোটসটাই তোমার মেশিনে এসে ডাউনলোড হয়ে গেল। এটাই হলো ইন্টারনেট, বুঝতে পেরেছো সবাই? আরে ভাই হাঁপিয়ে গেছি, বলবে। আরে মডেম তো ইউজ হলো, আরে বাবা এইখান থেকে যখন বাইরে দিয়ে আমি দেখাচ্ছি যাচ্ছে, মডেম না গেলে কি করে হবে? এই অপটিক্যাল ফাইবার দিয়ে ডেটাগুলোকে ডিজিটাল বিট থেকে কনভার্ট করবে কে? মডেম ছাড়া কে করবে? বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? আর কোনো কোশ্চেন আছে? ইন্টারনেটের কয়েকটা অ্যাপ্লিকেশন বল তোরা, কি কি হতে পারে, কোথায় কোথায় ব্যবহার করা হয়? অ্যাজ এক্সপেক্টেড, শপিং করতে। আচ্ছা, আর ও বলবে আমি বিনোদন, এন্টারটেনমেন্ট, রিল দেখবো, সিনেমা দেখবো, ওয়েব সিরিজ দেখবো, রাইট? কমিউনিকেশন করতে মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, আর হাই চ্যাট, আর কি কি আছে বল, স্ন্যাপচ্যাট, টুইটার, অনেক দূর চলে যাচ্ছে এরপরে। প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে, রিসার্চ করতে, গবেষণা ওরিয়েন্টেড কাজ, আর কি করতে, টাইম পাস করতে, রাইট? ফাইল টাইল শেয়ারিং করতে, ডকুমেন্ট, পিপিটি শেয়ার করতে ইন্টারনেটের সাহায্য নিতে হয় না। পিপিটি তো আমার মেশিনে আমি করতে পারবো, বানাতে পারবো। প্রেজেন্টেশন দেখোনি চোখে? হ্যাঁ, তো সেটার জন্য আমার ইন্টারনেটের দরকার আছে আদৌ, বল তো তুই? না, সেটার জন্য ইন্টারনেটের দরকার নেই, বাকি যা যা আছে ঠিক আছে, ও যাই ঠিক বলেছে। তাহলে আমরা ইন্টারনেট কি জিনিস বুঝে গেছি। এবার আমাদের নেক্সট, ইয়েস, আমরা যেমন মিটিং করছি, কারেক্ট। তাহলে ইন্টারনেট নিয়ে কারোর কোনো ডাউট নেই? অল ডাউট ক্লিয়ার? এইগুলো তো আজকে হবে না, এটা আজকে পড়িয়ে দিই, এটা আজকে লাস্ট টপিক থাক। এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। পারলে এই ছবিটা খাতাতেও আঁকতে পারো যদি চাও, কেউ চাও, কারণ এই নোটসটা তোমরা ইমিডিয়েটলি পাবে না, এই নোটসটা পাবে পরের উইকে। কেন স্যার? আগের নোটসটা আপলোড করে দিয়েছি, দেখেছিস তো? হ্যাঁ, এই যে ছবির রেসপেক্টে যা বোঝাচ্ছি, এই নোটসগুলো আবার পরের উইকে পাবি। কেন? কারণ এই জিনিসটা দুটো নিয়ে লাভ নেই, আরও অনেকগুলো জিনিস দেখ আজকে পড়াতে পারলাম না। ডিএনএস সার্ভার যে কথাগুলো বলছি, এই দেখ যেটা আমি বললাম সেটাই এবার আমি তোদেরকে ছবিতে দেখাই। এইটা এইরকম ছবিতে দেখলি তো, এবার দেখ এই ছবিতে দেখ, আরও ভালো করে বুঝবি। দেখ তো, তুই বুঝতে পারছিস? এবার তুই আরও ক্লিয়ার হচ্ছে, বলতো আমাকে তোরা। হ্যাঁ, জুম করে দিচ্ছি বাবু, দাঁড়া, দেখ ভালো করে, দেখ ছবিটা দেখ ভালো করে। আমি এটা নিয়ে আরও ডিটেলে এক্সপ্লেন করবো। তোদের আছে ইউজার, তুই ইনপুট দিচ্ছিস, কোথায় দিচ্ছিস? ব্রাউজারে, মানে তো সার্চ ইঞ্জিনে। কি বলছিস? এই ইউআরএলটা আমাকে সার্চ করে দাও, এন্টার দ্য ইউআরএল। এন্টার করলি ইউআরএল, তার মানে এন্টার যখনই ইউআরএল করবি সেটাকে আমরা বলি রিকোয়েস্ট জেনারেট হলো। সেই রিকোয়েস্টটা কোথায় যাবে? ডিএনএস সার্ভারে।
পড়ালাম তো এক্ষুনি, এই ছবিটা সবার খাতাতে এক্ষুনি এঁকে ফেলো। যদি এটা এঁকে রেখো তাহলে ইন্টারনেট বুঝতে তোমার কেউ তোমাকে আর কোনোভাবেই সমস্যা হবে না। তাহলে এক্ষুনি বলেছিলাম ডিএনএস সার্ভারের কাছে যাবে। ডিএনএস সার্ভার কি করে ট্রান্সলেট ডোমেন টু আইপি অ্যাড্রেস। ডোমেন কি ছিল? www.google.com। এই করসপন্ডিং আইপি অ্যাড্রেসটা কি ছিল? 8.8.8.8। সেইটাকে ট্রান্সলেট করতে কে হেল্প করবে? ডিএনএস সার্ভার। এবার ডিএনএস সার্ভার কার কাছে পাঠাবে? তারপর নেক্সট সার্ভারের কাছে, কারণ তুই তো রিকোয়েস্ট করবি সার্ভারকে, তো সার্ভারের কাছে পাঠাবে। সার্ভার কি করবে? তার যে স্টোরেজ স্টোর করে রেখেছে যে ইনফরমেশনগুলো, ওখানে গিয়ে সার্চ করবে, আরে কোন ইনফরমেশনটা আমার ইউজার চেয়েছে, সেই ইনফরমেশনটা তুলে পাঠিয়ে দেবে, রেসপন্স করবে। তখনই তুই ওই ফ্লিপকার্টের পেজটা দেখতে পাবি। কত সুন্দর ভিজুয়ালাইজ করা আছে, ক্লিয়ার? খাতায় বানাতে পারলে আইটি সিস্টেম ইজি। চলো, মজা লাগছে আমার কাছে পড়ে? বলো একটু, সবাই একটু কনফার্ম করো। এইভাবে আমি বলছি কলেজেও পড়াবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ লাগাচ্ছি। যারা আইটি সিস্টেম পড়েছিস, কলেজে এখনো অবধি পড়িয়েছে, ফার্স্ট ইন্টারনেট বা এদিক ওদিক যেখানে পড়ে নেই, এইরকম ভাবে কেউ রিপ্রেজেন্ট করে পড়াবে না, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি। কালকে রাত্রি 3টে অবধি এর উপরে কাজ করেছি, তারপর ঘুমাতে গেছি। মনে হচ্ছে ব্রাঞ্চ চেঞ্জ করে কেন? আরে পরের সেমিস্টারে আরেকজন লেজেন্ড লোককে দেখতে পাবি, যে কিনা কম্পিউটার সায়েন্স পড়ায় আমাদের এখানে, আলাদাই লেভেল। আমারই স্টুডেন্ট ছিল, ঠিক আছে, ও ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার এখন, ও আলাদাই লেভেলে জানে। ওরা দুজন যা পড়ায় না, দেখবি। আমি তো ইলেকট্রনিক্সে আছি, আমাকে ইলেকট্রনিক্স যারা পড়বে দেখতে পাবে। আমি 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 সিএসটির একটা করে সাবজেক্ট পড়াই প্রত্যেক সেমিস্টারে, বেশি পড়াই না, আমার কাছে সময় নেই ভাই অত, সত্যি। ইলেকট্রিক্যালে ডেভিস স্যার পড়ায়, আমি একটা সাবজেক্ট নিই, মাঝে মাঝে আমাকে দেখতে পাবি। স্যার আপনি কি শুধু টিচিং প্রফেশনে আছেন না? নো, আমি তো বলে দিচ্ছি, আমি ভাই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, আমি আইটির লোক ভাই। তুই দেখে বুঝতে পারছিস কি পাচ্ছিস না বল, এইটুকুনি তোর প্রমাণ হয়েছে। আর আপনি বিটেক কোথা থেকে করেছেন? ভাই আমার ডিস্টেন্স বিটেক ছিল ভাই, আমি জব করতে করতে বিটেক করেছি। আমার বিটেক ছিল হচ্ছে জিএমআইটি, ঠিক আছে, গ্লোবাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। আর ডিপ্লোমা? রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির, বেলুর মঠ। যাসনি, সেটা আলাদা ব্যাপার। আর পড়াচ্ছি 2018 সাল থেকে, 7 বছর হয়ে গেল। 2018 সালে হয়তো কেউ 10ও পাস করেনি এখানে, যারা 10 দিয়ে আসে তারা 10ও পাস করেনি, বাচ্চা খেলা করছে। তোরা তখন কিসে পড়িস? 2018 যখন আমি পড়ানো স্টার্ট করি, 4-এ পড়িস, ভাব তো কত ছোট তুই। যাই হোক, তো এই আমার এখানে পড়ানোর স্টাইলটা ঠিক আছে তো, নাকি কোনো চেঞ্জ করতে হবে কিছু? বল, তোরাই বলবি। তোরা যেমন চাইবি সেরকম ভাবে পড়াবো ভাই, আমার কোনো অসুবিধা নেই। ওই ছেলেটা একটু দুষ্টু মাইন্ডের ছেলে আছে, প্রথম দিনই বুঝতে পেরে গেছি। ঠিক বললাম তো? সবার প্রথমে আমি আগেও বলছি ভাই, এই কথাটা আমার সাথে অ্যাড করিস না প্লিজ প্লিজ প্লিজ। নো স্যার, ভালো লাগে না, স্যারের যোগ্যতা নেই আমার, স্যার ফ্যার আমি হতে পারি না। কলেজের টিচাররা স্যার বলবি গিয়ে, দাদাই ঠিক আছে। ইয়েস স্যার, আবার ইয়েস স্যার, ইয়েস স্যার বলছে, বলছি স্যার বলিস না। আরে বাপরে, আঁকলি সবাই আঁকলি, ছবিটা এঁকে রাখলে কি বলতো, মাথার মধ্যে স্টেপগুলো ভাসবে, যে এরপরে আমরা কি করব, এরপরে কি হবে। কটা বাজে? 1:12 বেজে গেছে, দেখ। স্যার ম্যাথ ক্লাস কখন হবে? মানে তুই জিলেটও পড়িস নাকি? ও সেটা তো ডেভিড স্যার কখন নেবে আমি জানি না। আবারও স্যার নয় ভাই, বোন, যেই আছিস। কে এসছে? ডেভিড দা একটু রিভিউ নিয়ে নাও। এইভাবে কালকে 3টে অবধি বানিয়েছি, পিপিটি বানিয়ে ওদের পড়াই। এখানে পড়াবে তুমি? বলো হয়ে গেছে, শেষ? না শেষ হয়নি এখনো, এইটা চলছে তো, আর একটুখানি। আইএসপিটা পড়িয়ে ছেড়ে দেবো। আমি যাচ্ছি, স্টার্ট করবে তো একটু বাদে রে বাবা, নাকি তারা আছে? চলো তাহলে নেক্সট আজকে যাই, লাস্ট টপিক আজকের। চলো দেখো,
এই ছবিটা ওইটারই ছিল, ক্রপ করতে পারিনি ঠিকঠাক করে তখন। এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই ছবিটা আমি এখান থেকে নিয়েছি, হ্যাঁ এই ওয়েবসাইটটা থেকে যা নিয়েছি বলে দিচ্ছি, আমি এরকম ব্যাপার না, সব বানাই না ভাই, নিজে বানানো সম্ভব না। https.ipwiths.com থেকে নিয়েছি, ঠিক আছে। খুব সুন্দর ছবি বোঝানোর জন্য। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে আবারও যদি আমরা একটু ভালো করে দেখে নিই, আমরা আগেই জানতাম যে আমরা ক্লায়েন্ট কি, ক্লায়েন্টের সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে কিছু অর্গানাইজেশন বা কিছু কোম্পানি যারা কিনা কোনো ইনস্টিটিউশন, কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানিকে ইন্টারনেট পরিষেবা দিতে সাহায্য করে, ঠিক আছে। মানে তোমার কম্পিউটার যখন ইন্টারনেটের সাথে অ্যাক্সেস করতে হলে কার সাহায্য নিতে হবে? আইএসপি। আইএসপি লাইক দালাল, ওকে ছাড়া তুই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবি না। তুই যদি ভাবিস আমার কম্পিউটার নিয়ে এসছি, আমি একটা তার এনে গুঁজে দেবো বাইরে থেকে কোথাও থেকে এনে, হবে না, তোকে অ্যাক্সেস লাগবে, তার সেই অ্যাক্সেসটা তোকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দেবে, ক্লিয়ার। তো এইটাই হলো বেসিক্যালি ব্যাপার, খাতাতে লিখে রাখ, আমি একটা নোটস বলছি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লেখ ইজ আ কোম্পানি অর অর্গানাইজেশন দ্যাট প্রোভাইড, ইজ আ কোম্পানি অর অর্গানাইজেশন দ্যাট প্রোভাইড, লিখেছিস? এন আইএসপি, এন প্রথম বলছি তো, এন আইএসপি। আইএসপির ফুল ফর্ম কি লেখা আছে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইজ আ কোম্পানি অর অর্গানাইজেশন, ইজ আ কোম্পানি অর অর্গানাইজেশন that provides internet access, that provides internet access. তাহলে an ISP means internet service provider is a company or organization that provides কি internet access to individual, business organization, to individuals and business organization. তাহলে আমি আগে কি বললাম, এটা দালাল, ডিজিটাল দালাল, তাই না? তাহলে কি ইট ব্রিজ বিটুইন ইউজার অ্যান্ড গ্লোবাল ইন্টারনেট, কি হলো লেখ হা করে তাকাচ্ছিস? ইট অ্যাক্ট অ্যাজ আ ব্রিজ, ইট অ্যাক্ট অ্যাজ আ ব্রিজ বিটুইন ইউজার অ্যান্ড গ্লোবাল ইন্টারনেট নেটওয়ার্ক। between users and global internet network. ঠিক আছে। তো এই যে এরা যে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এরা কত রকম উপায়ে তোকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হেল্প করে। কেউ কেউ কপার কেবল ইউজ করে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য, কেউ ফাইবার অপটিক, এখন ম্যাক্সিমাম ফাইবার অপটিক্সই ইউজ করা হচ্ছে, কেউ স্যাটেলাইট কমিউনিকেশনের থ্রু দিয়ে দেয়। জিও ফাইবারের দুটো হয়, একটা ফাইবার অপটিক্স কমিউনিকেশন যেটা জিও ফাইবার, আর একটা জিও হচ্ছে কি ওই যে ফাইবার নয় সরি, যেটা কিনা এখন ছাদে বসাচ্ছে ওই, হ্যাঁ এয়ার ফাইবার, ওইখানে স্যাটেলাইট কমিউনিকেশন, জিওর নিজস্ব স্যাটেলাইট দিয়ে ওটা হয়, আর জিওর আবার ফাইবার কেবেলও আছে। বিএসএনএল এই ডিএসএল এবং আরএফ এর থ্রু দিয়ে করে। আরএফটা হচ্ছে ওই টেলিফোনিক লাইনের সাথে কানেক্ট হতো, মোডেমে এসে ব্লিঙ্ক করতো আগেকার দিনে, দেখেছিস টেলিফোনিক লাইন? দেখিসনি তো, তুই দেখবি কি করে, তুই তো তখন মানে ল্যান্ডই করিসনি ওয়ার্ল্ডে। আমারই তখন 10-11 বছর বয়স, ওই সময় সেই টেলিফোনিক যে ইন্টারনেট পরিষেবাগুলো ছিল না, সেখানে আমাদের আরএফ কমিউনিকেশনের থ্রু দিয়ে হতো। বা আমি বলছি এখনও দেখতে পারিস হয় সিসিটিভি, কোনো এই যে টেলিভিশনের মানে যে থ্রু দিয়ে নেট নেয় না অনেকে, সিসিটিভির থ্রু দিয়ে নেট নেয়, বা ওই কী জানি আরও কী সব কেবেলের লাইনের সব কেবিলের যে থ্রু দিয়ে যে ইন্টারনেটগুলো নেয়, ওরা আরএফ বা ডিএসএল মডেলটা ইউজ করে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে বেসিক্যালি বিভিন্ন ধরনের টেকনোলজি, যে টেকনোলজিগুলো আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউজ করে একটা ক্লায়েন্টকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হেল্প করে, ঠিক আছে। চলো থ্যাংক ইউ, এইটুকুনি, আর ডিটেলস পরের দিন পড়াবো। হ্যাঁ ইয়েস কারেক্ট, ঠিক বলেছো। তো এই হলো ব্যাপার, ডিএসএল এইগুলো। এই ছবিটাও এঁকে নিয়েছো তো সবাই? এই ছবিটা একটু এঁকে নাও, তারপর আমরা আমাদের শেষ করবো। শেষ করার আগে থ্যাংক ইউ, আর একটুখানি সবাই চ্যাট বক্সে রেটিং দিয়ে দেবে আউট অফ 5-এর, যে তোমাদের কেমন লাগছে, একদম জেনুইন রেটিং দেবে, ঠিক আছে। তোরাও জয়েন করে ওখানেই রেটিংটা পোস্ট করে দে, তাহলে আমি দেখতে পারি, তাহলে আমি আমাকে নিজেকে আরও ইমপ্রুভ করবো। কারণ আমি ডেফিনেটলি সবসময় যে বিশাল কিছু জানি এরকম না ভাই, আমিও শিখছি স্টিল, আমিও চেষ্টা করবো আরও ভালো, আরও বেটার ওয়েতে তোদেরকে পড়াবো। আজকে রাত্রি 3টে অবধি জেগেছি আগের দিন, এরপরের দিন প্রয়োজন হলে ঘুমাবোই না, ডাইরেক্ট পড়াতে চলে আসবো, যাতে তোরা ভালো ডিটেলস পাস, যাতে তোরা ইঞ্জিনিয়ারিংয়ে এসে প্রত্যেকটা কনসেপ্ট দেখ, ইঞ্জিনিয়ারিংয়ে মজা ফাজলামো সব কিছু হয়, তার সাথে সাথে এই জিনিসগুলো যেন তোদের কাছে থাকে ইনফরমেশন। 3 বছর পড়ার পরে বাবা ডাব্লিউ আর ইন্টারনেট তো একই জিনিস, এরকম কথা যেন তো আমার স্টুডেন্টরা অ্যাটলিস্ট না বলে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সবার? ছবিটা এঁকেছিস?
সবাইকে একটু রেটিংটা একটু প্লিজ কনফার্ম রেটিংটা একটু, আমি চ্যাট বক্স দেখছি। জয়েন তো এখান থেকে করিয়ে দেবে মনে হচ্ছে, দেখ। আচ্ছা জয়েন আমি সবাইকে করিয়ে দিচ্ছি, সবাই একটু প্লিজ রেটিংটা দিয়ে দিও, যার যেটা ভালো লাগে সেই রেটিংগুলো প্লিজ একটু দিয়ে দাও। ওইখানে সাউন্ডটা বন্ধ কর, সাউন্ডটা একটু কমা। সবাই একটু রেটিংটা দিয়ে দাও, লাইক। আরে 10 দিচ্ছিস, 10 নয় 5-এ, আউট অফ 5-এ কত? আউট অফ 5 4.5। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ। 4.5 রেটিং, 5 থ্যাংক ইউ, 5 থ্যাংক ইউ বিপাশা, থ্যাংক ইউ সুফিয়ান, থ্যাংক ইউ প্রকাশ সাউ, 5 আউট অফ 5 থ্যাংক ইউ, 5 থ্যাংক ইউ। সৌভিক পাল হাত তুলেছো, বলো ভাই তোমার কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে। 100 আউট অফ 100 প্রীতম রয়, থ্যাংক ইউ ভাই, 100-এর রেটিং দিয়ে দিয়েছে প্রীতম রয়টাকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো ভাই আরো 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 ভালোভাবে পড়ানোর, আরো বেটার, আরো আরো ডিটেলে পড়ানোর, যাতে কিনা তোরা বুঝতে পারিস। পরের দিন আমরা ইমেল পড়াবো, পরের দিন আমরা সার্চ ইঞ্জিন পড়াবো, তোরা নেট থেকে দেখে। আমি একদম তোদেরকে খোলা বলছি, যা তোরা ইউটিউব থেকে দেখে চলে আয়। আমি যে কন্টেন্ট দেবো তোরা ইউটিউবে পাবি না, গ্যারেন্টি দিচ্ছি। হ্যাঁ বলো বলো। অ্যালগরিদম ফ্লোচার্ট ওগুলো কি অনেক দেরিতে শুরু হবে? কেন গো? আমাদের আসলে কলেজে পড়াচ্ছে, এবার ইন্টারনালে হয়তো আসতে পারে। আর ওকে ঠিক আছে, আমি পরের দিন তুমি আমাকে মনে করাবে, আমরা যে ক্লাস করাবো তার লাস্ট 15 মিনিট আমি অ্যালগরিদম সম্বন্ধে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বা যাদের আছে। ওকে, আর কারো এরকম কোয়ারিজ থাকলে, কারোর কোনো থাকলে বলো। সবাই 5 আউট অফ 5 দিচ্ছ, থ্যাংক ইউ সবাইকে। আমি চেষ্টা করবো আর এই 5 আউট অফ 5টাকেই একদম এন্ড অফ সেমিস্টার অবধি রাখার। আর সাজেশন বানানো আমি স্টার্ট করে দিয়েছি, প্রপার নোট আর সাজেশন দিয়ে দেবো। এটা তোর জন্য একটা গুড নিউজ, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আর সাজেশন তো পাবি, এবং আমি যা পড়াবো সেই সাজেশন নিয়ে চাপ নেই। আর আমার যদি তোর যদি মনে হয় যে প্রীতম স্যারের ভিডিও এর আগে তোরা পাবি না, কেন আমি মাঝে কয়েক বছর ধরে আইটি সিস্টেম পড়াতাম না, কারণ অন্যান্য সাবজেক্টের এত চাপ থাকে, আমার পক্ষে সম্ভব হয় না। এই যে তোরা যাবি, আবারও স্টার্ট হবে। ডেভিড স্যার আমার কনস্ট্যান্ট ব্যাচ থাকে। তো আমার যদি ভিডিও দেখতে চান, আমার পুরনো একটা ভিডিও আছে আইটি সিস্টেমে, যেটা 5K-র ওপরে ভিউজ, ওই ভিডিওটা তোরা দেখতে পারিস। ওইটা তো আমি ইন্টারনেট বুঝিয়েছি, বাট ডিফারেন্ট ওয়েতে। ইউটিউবেই আছে, এই ভিডিওটাও ইউটিউবে যাবে, আজকের ভিডিওটা। তো যারা দেখেনি বা যারা আজকে ক্লাস করেনি তারা দেখতে পারে। আর সবাই থ্যাংক ইউ 5 আউট অফ 5 দেওয়ার জন্য। পরের দিন আমরা কিন্তু স্টার্ট করব। আর সবার আজকে যা পড়িয়েছি মনে থাকবে তো, যে www ইন্টারনেটের সাথে ইকুয়াল নয়, ঠিক আছে? এই জিনিসটা মনে থাকবে। ISP-কে মনে থাকবে, ডিজিটাল দালাল আমার ভাষায়, তাই না? তো আমরা মজা করেই পড়বো, বাট সব জিনিসগুলোকে ইন্টারেস্টিংভাবে শিখবো। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে। আর ইন বিটুইন যদি এই এক সপ্তাহের মধ্যে কোথাও পড়তে গিয়ে তোমাদের কোনো ডাউট থাকে, তাহলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জাস্ট আমার নাম ট্যাগ করে তোমরা আমাকে বলতে পারো, আমি রিপ্লাই দেবো। আমি অফিসে থাকলে সাধারণত একটু টাইম লাগে, বাট আমি 12 ঘন্টার মধ্যে রিপ্লাই দেবো। আর আমার সাপোর্ট তুমি আপ টু রাত্রি 2-2:30 অবধি পেয়ে যাবে প্রত্যেক দিন। আমি 2-2:30 অবধি অ্যাভেলেবেল থাকি রাত্রি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, টাটা, টেক কেয়ার, চলো বাই সবাইকে, বাই বাই, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, চলো, হ্যাঁ।